আজকের ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঠিক যেভাবে ঘটনাটি আমার কাছে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। ভূতে আমার বিশ্বাস নেই। তবে ভূতের সিনেমাগুলো দেখতে অনেক মজা লাগে। বিশেষ করে সিনেমাগুলো দেখার পর যে ভয় লাগে ওটা খুব আগ্রহ নিয়েই উপভোগ করি। এজন্যই ভূত এফএমটাও শোনা। সব ঠিকঠাক ছিল। কিন্তু গত বছরের নভেম্বর মাসটা আমার জীবন পাল্টে দেয়। সেদিন রাতে একটা কি যেন ভূতের সিনেমা দেখে গুটি-সুটি দিয়ে রাতে ঘুমিয়ে পড়ি। সে রাতে অদ্ভুত একটা স্বপ্ন দেখি। আমার ঘরের সাথে যে ওয়াশরুমটা, সেখানে দাঁড়িয়ে বেসিনে মুখ ধুচ্ছিলাম। ধোয়া শেষেই আয়নায় তাকিয়ে আঁতকে উঠি। আয়নায় আমার মুখের পেছনে আরেকটা মেয়ের মুখ। কি অসাধারণ সুন্দর একটা মুখ। কিন্তু সেই মুখ দেখে ভয়ে চিৎকার করে উঠলাম। আর আমার ঘুমটাও ভেঙে গেল। খুব ভয় লাগছিল। তারপর থেকে ওয়াশরুমে গেলে আয়নার দিকে মুখটা দেখতেও ভয় লাগতো। তারপর ধীরে ধীরে স্বপ্নটা ফিকে হয়ে গেল। তার আরো কিছুদিন পর এক শুক্রবার রাতে ভূত এফএম শুনে ঘুমিয়ে যাবার পর সেই একই স্বপ্ন দেখলাম। সেটাতে এত চিৎকার দিয়ে ঘুম ভাঙলো যে মা চলে এসেছিল রুমে। মাকে জড়িয়ে ধরে বললাম দুঃস্বপ্নের কথা। মা বলল, আর রেডিও শুনতে পারবি না, ভূতের সিনেমাও বন্ধ, এসব দেখেই তো স্বপ্ন দেখছিস। তারপর থেকে ব্যাপারটা মার কাছে চেপে গিয়েছিলাম ঠিকই, কিন্তু প্রতি রাতেই একই স্বপ্ন দেখতে শুরু করলাম। এখন আর আগের মতো ভয় পাই না। এবং প্রতিদিনই যেটা হয় সেটা হচ্ছে যে আচ্ছা, এবং তিনি বলছেন যে রোজই একই রকম স্বপ্ন দেখছি। মুখটা ধুয়ে ধীরে ধীরে আয়নার দিকে তাকাই। আচ্ছা, আমি হারিয়ে ফেলেছিলাম, আরেকবার যাই যে মায়ের কাছে ঘটনাটি চেপে গিয়েছিলাম ঠিকই, কিন্তু প্রতি রাতেই একই স্বপ্ন দেখতে শুরু করলাম। এখন আর আগের মতো ভয় পাই না, কারণ স্বপ্নটা আর এগোয় না। রোজ একই রকম স্বপ্ন দেখছি। মুখটা ধুয়ে ধীরে ধীরে আয়নার দিকে তাকাই। প্রতিদিনই মনে থাকে আমার চেহারার পাশে অন্য একটা মুখ আছে। মুখটার দিকে তাকালেই ঘুমটা ভেঙে যায়। এভাবে কতদিন যাওয়ার পর ভয়টা কমে এক ধরনের মায়া এবং কিউরিওসিটি জন্মায় স্বপ্নটার উপর। কেন ওই মেয়েটাকে আমি দেখছি? আমার মন এমন এক মুখ কিভাবে তৈরি করলো যাকে আগে কখনোই দেখিনি? সেদিন ডিসেম্বরের ২৮ তারিখ। স্বপ্নটা যে শুধুই স্বপ্ন তা ঘুমের মধ্যেই টের পাচ্ছিলাম। এবার মুখ ধুয়ে আয়নার দিকে তাকালাম না। খুব আস্তে আস্তে চোখ বন্ধ অবস্থায় ঘুরে পিছনে ফিরলাম। চোখ খুলে দেখি মেয়েটা তখনও দাঁড়িয়ে। লাল রঙের একটা কামিজ পরা মেয়েটা, সোনালি জরির পাড় দেওয়া লাল ওড়না, মুখে কোনো প্রসাধন নেই, শুধু চোখে কাজল দেয়া। তবু কি অদ্ভুত সুন্দর দেখতে। হঠাৎ মনে হলো, সিনেমার মতো যদি এখন মেয়েটার চেহারা কুৎসিত হয়ে যায়, আমি ওর এত কাছে দাঁড়িয়ে, এখন যদি মেয়েটা ভয়ঙ্কর দাঁত বের করে কামড়াতে আসে, এই ভাবনা মাথায় আসতেই সে রাতে চিৎকার দিয়ে ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙার আগ মুহূর্তেও মেয়েটাকে খুব বিষণ্ণ হয়ে যেতে দেখেছি আমি। তারপর কতগুলো রাত কেটে গেল। স্বপ্নটা আমি আর দেখিনি। সত্যি বলতে মেয়েটার জন্য এক ধরনের মায়া জন্মে গিয়েছিল আমার। এমনকি মাঝে মাঝে আমি নিজেই ওয়াশরুমের আয়নায় অনেকক্ষণ দাঁড়িয়ে নিজেকে দেখতাম, কিন্তু ওকে আর দেখতে পাইনি। গল্পটা এখানে শেষ হয়ে গেলেই ভালো হতো, কিন্তু তা হলো না। এই ভ্যালেন্টাইন্স ডেতে বাসায় পলাশ আসলো। ও আমার কলেজের পুরনো বন্ধু। এসেই হড়বড় করে কথা বলতে শুরু করলো। আমি কিছুই না বুঝে বললাম, দোস্ত বুঝিয়ে বল, বুঝছি না। পলাশ একটু দম নিয়ে সোফায় বসতে বসতে প্রায় ফিসফিসিয়ে বলল, সুমনা, আমি বিয়ে করে ফেললাম আজকেই। আমি তো শুনে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। পলাশ বলল, মাথা ঠিক ছিল না রে। সোনালিও রাজি হয়ে গেল, আর আমিও আহ, ঠিক করে ফেললাম। এখন ওকে কোথায় রাখি? আমি তো মেসে থাকি। দোস্ত প্লিজ, এই ২টা সপ্তাহ সোনালীকে তোর কাছে রাখ। এর মধ্যে আমি বাসা খুঁজে নেব, শিওর। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ও চলে গেল। তার ৮ ঘন্টা পর ও যাকে নিয়ে এলো সে আর কেউ নয়, আমার স্বপ্নে দেখা সেই মেয়েটা। এরপর নিজেকে আবিষ্কার করলাম আমার বেডরুমে, পাশে আমার মা আর পলাশ। সব মনে পড়তে আমি বললাম, না, ও এখানে থাকবে না, কিছুতেই না। তুই এক্ষুনি ওকে এখান থেকে নিয়ে যা।
জানি না ও এখন কোথায় আছে। পলাশ, যদি এখন তুই আমাকে শুনে থাকিস, আমাকে ক্ষমা করিস। আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করছে। তুই কবে থেকে সোনালীকে চিনিস? তুই কি ওকে ডিসেম্বরের 28 তারিখের আগে থেকে চিনিস? তুই বলেছিলি সোনালী ঢাকায় একা থাকে। তুই প্লিজ ওর মা-বাবার খবর নিস। আমাকে ভুল বুঝিস না। আমি ভালো নেই। এই ছিল ঘটনা এবং এই ঘটনাটি আমি আপনাদের পড়ে শোনালাম। আমি আশা করছি যে আপনাদের অনেক, অনেক বেশি ভালো লেগেছে। আর যে ঘটনাটি আপনাদের ভালো লাগবে সেই ঘটনাটি অবশ্যই, অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং এই ঘটনাটি আপনাদের ভালো লাগেনি। তাহলে আমরা বুঝতে পারবো যে কোন ধরনের ঘটনাগুলো আমাদের সিলেক্ট করা উচিত। কারণ আপনাদের ভালো লাগার উপরে ডিপেন্ড করছে কোন ঘটনাটি সিলেক্টেড হবে। সো আপনারা যে ধরনের ঘটনা পছন্দ করেন আমরা চাইবই সেই ধরনের ঘটনাগুলো বেশি, বেশি আপনাদের সামনে নিয়ে আসতে। যাই হোক, রাফি শ্যামলী থেকে আমাদের এসএমএস করেছেন। তিনি ভোট এফএম শুনছেন এবং তিনি লিখেছেন আই লাইক ভোট এফএম। ইমরান কেরানীগঞ্জ মুক্তির বাগ থেকে এসএমএস করেছেন এবং বলছেন যে ভালো ঘটনা শোনাবেন যাতে ভয় লাগে। আমরা সবসময় সেটা ট্রাই করি এবং আমরা আপনাদেরকেও অনুরোধ করব ভালো ঘটনা পাঠাবেন যাতে ভয় লাগে। সাথিয়াম কর্মকার আমাদের লিখেছেন বরিশাল থেকে এবং আমাদেরকে এসএমএস করেছেন আমন খান। এছাড়া আমাদের এসএমএস করেছেন সান্ত্বনা। রূপম আমাদের এসএমএস করেছেন কাকুলি গাজীপুর থেকে। মোহাম্মদ জনি আমাদের এসএমএস করেছেন। এছাড়াও সীমান্তাও ঘোষ আমাদের এসএমএস করেছেন আমাদেরকে নাসের। এছাড়াও শাকওয়াত মিমু আমাদের এসএমএস করেছেন কবির জিঞ্জিরা থেকে এবং আমাদেরকে এসএমএস করেছেন রিয়াজ, এসএমএস করেছেন সাকিব এবং দেখতে পাচ্ছি নুহুন এসএমএস করেছেন আমাদেরকে জিগাতলা থেকে। আমাদেরকে এসএমএস করেছেন রাশা বরিশাল থেকে। আমাদেরকে এসএমএস করেছেন তাবাসসুম। এছাড়াও আকাশ আমাদেরকে নাজিরপোল থেকে এসএমএস করেছেন, সাব্বির খুলনা থেকে এসএমএস করেছেন, লিখেছেন হেভি হয়েছে। রবিন এবং বিনতি আমাদের এসএমএস করেছেন, লিখেছেন ইমেল ওয়াজ অলসম। আমাদেরকে রিফাত খিলগাঁও থেকে এসএমএস করেছেন। এসএমএস করেছেন আমাদেরকে আলমা রূপসা খুলনা থেকে। এছাড়াও ডিজে লিঙ্কন চট্টগ্রাম থেকে আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন পন্টিক ফুয়াদ খুলনা থেকে। যাই হোক, যদি আমাদের এসএমএস পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাশে দিয়ে 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথি আলিফের কাছে এবং আলিফ রিসেন্টলি পটুয়াখালী থেকে ঘুরে এসেছে এবং তার কাছে বেশ কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো ঘটেছে পটুয়াখালীতে। আমি তার মধ্যে থেকে প্রথম ঘটনাটি বলার জন্য আলিফকে অনুরোধ করছি। আলিফ, আমরা শুনি আমাদের প্রথম ঘটনাটি। আসসালামু আলাইকুম লিসনার, থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যাঁ রাসেল ভাই, আপনার কথা মতো পটুয়াখালীতে গিয়েছিলাম আমি। তো প্রথম যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমার ভাগ্নের ফ্রেন্ডের চাচা আর কি। তো অনেক দিন আগে, তো তার বয়স যখন 13 বছর ছিল, তো আমার ভাগ্নের নাম হচ্ছে আনান। তো ওর ফ্রেন্ডের চাচা বয়স যখন 13 বছর, তখনই আপনার ওর বাবা খুব প্রেশারাইজ করে যে মাদ্রাসায় ভর্তি করবে। তো ফ্যামিলির সবাই এটার অপোজ করলো, বাবা করতে চাচ্ছিল না যে না আমার ছেলেকে মাদ্রাসাতে পড়াবো। তো এই চাচা বলছিল যে না আমি তো মাদ্রাসায় পড়তে চাই না, কিন্তু বাবার সামনে সে আর কথা বলতে পারেনি। অনেক জোর করে ওর বাবা ওনাকে 13 বছর বয়সে মাদ্রাসাতে ভর্তি করিয়ে দেয়। তো বাড়ি থেকে মাদ্রাসাটা প্রায় 10 থেকে 12 মাইল দূরে ছিল। তো মাদ্রাসাতে ভর্তি হওয়ার পরে তো যেখানে যে মাদ্রাসাটা পরিচালনা করতো যে হুজুর, সে অনেক পড়া ছিল এবং ওই এরিয়ার যেসব সালিশ হতো, মিটিং হতো বা তারপরে বিচার হতো, বা কোনো মানুষকে যদি জিনে আছর করতো বা পজেস করতো, মানে উনি সব সলিউশন জানতেন। তো ওনাকে সবাই মাদ্রাসার যে 50 জন 60 জন আপনার মাদ্রাসার ছাত্র ছিল, সবাই ওনাকে খুব ভয় পেত। একটা রাত, মানে ওই রাতের কথা সে বলতে বলতে চাননি, কিন্তু অনেক কষ্টে বলেছেন। তো এক রাতের বেলা এরকম ওই হুজুর উনি গ্রাম থেকে একটু দূরে যায় এক সালিশি বৈঠকের কারণে। তো ওই সময় গ্রীষ্মের আম কাঁঠালের ছুটি, তো সব স্টুডেন্টদেরকে ছুটি দেওয়া হয় যে বাড়িতে তোমরা যাও। কিন্তু ওই চাচা এবং তার বন্ধু তারা থেকে যায়, কারণ যেহেতু বাড়ি তাদের থেকে অনেক দূরে, তো আপনার গার্জিয়ান এসে নিয়ে যাবে, সেজন্য ওয়েট করছিল। তো যেহেতু ওই দিন হুজুর ছিল না, তাদের দুজনকে বা ওই মাদ্রাসাতে একা থাকতে হলো। রাত তখন বাজে 9টা 10টা। তো এমন সময় ওই বন্ধুকে নিয়ে তারা, মানে রাতের বেলা খাওয়া শেষ করে ওই চাচা শুয়ে পড়ে। তো কিছুক্ষণ পর দুজনে কথা বলতে বলতে হঠাৎ করে একটা দরজায় কড়া নাড়ে।
অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাধাক্কি করার পরে বলে, আপনারা দরজাটা খোলেন, আমরা বিপদে পড়ছি। তো ওনারা মানে যে দুজন ছিল, প্রথমে একজন যেতে যাচ্ছিল না, পরে একসাথে দুজন মিলে গিয়ে দরজাটা খোলে এবং দরজাটা খুলে বাইরে চোখ পড়তে দেখে যে দুজন স্বাস্থ্যবান দুজন লোক একটা মহিলাকে শক্ত করে ধরে রেখেছে। মহিলা ছোটাছুটি করার চেষ্টা করছে, বাট পারছে না। তো ওনারা প্রথমে ভাবলো যে হয়তো চোর হবে, এরা ধরে এনেছে বা কিছু। বাট যখন ওই দুজন লোক বলল, হুজুরকে ডাকেন, আমাদের হুজুরকে দরকার, একটু তাড়াতাড়ি ডাকেন। তো যখন ওনারা বলল যে না, হুজুর তো আহ, মানে মাদ্রাসাতে নেই, সে এখান থেকে অনেক দূরে গেছে, আজকে রাতে আর তিনি আসবেন না, উনি কালকে আসবেন। দেখা গেল যে এই লোকগুলা মানে যতটুক জোরে চিল্লাচিল্লি করতে করে বলছিল, তার থেকে বেশি ভয় পেয়ে গেল এবং বললো যে ঠিক আছে, তাহলে আমাকে কিছু, আমাদের দুজনকে কিছু দড়ি দেন। তো অনেক কষ্টে খোঁজাখুঁজি করার পর কিছু দড়ি পেলো এবং ওই যে চাচা ছিলেন সেই দড়িটা দিল। দড়িটা দেওয়ার পরে বাড়ির মানে ওই মাদ্রাসার উঠোনের সামনে আপনার চাপকল ছিল, চাপকলের পাশে একটা দুটা আপনার নারকেল গাছ, সেই নারকেল গাছে ওই মহিলাকে তারা বাঁধে এবং শক্ত করে বাঁধে। শক্ত করে বেঁধে তারা ওখানে আর 1 মিনিটও থাকলেন না এবং ওই দুইটা লোক সাথে সাথে দৌড়ে চলে গেল। খুব অবাক করার মতো কাণ্ড, একটা মহিলাকে রেখে দুইটা লোক সাথে সাথে চলে গেল কেন? তো ওই চাচা এবং তার বন্ধু অনেকক্ষণ ওই মহিলার সামনে দাঁড়িয়েছিলেন, জিজ্ঞেস করছিল আপনাকে ওরা কেন রেখে গেল। অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করলো কিন্তু বললো না, কথা বলছে না, মাথা নিচু করে আছে এবং চুলগুলো মহিলা খুব সামনে দিয়ে চুলের কারণে ফেস দেখা যাচ্ছে না। তো চাচা কি করলো, পানি নিয়ে আসলো, কারণ ওরা দুজন মোটামুটি প্ল্যানই করে ফেলেছে যে এখানে এই মহিলার সামনে এরা থাকবে না এবং এরা শুয়ে পড়বে। তো পানি রেখে গেছে আর কি, যদিও মহিলা বাধা ছিল, ওরা পানি রেখে গেছে। পানি রেখে ওরা বাড়িতে চলে যায়। এর আগে যাওয়ার আগে যখন লাস্ট বার জিজ্ঞেস করলো আপনাকে ওরা কেন রেখে গেছে, মহিলা তখন বলল যে, মহিলা তখন মুখ খুললো যে আসবে, উনি আসবে, ওনার যখন ক্ষুধা লাগবে তখন উনি আসবে। এটা বলার পর ওনারা একটু ভাবলো যে না, এটা মনে হয় এই পাগল মহিলা, এর অন্য কোনো কাহিনী নাই। তো ওরা দুজন গিয়ে আপনার বেডে গিয়ে শুয়ে পড়ে। গভীর রাতে হঠাৎ করে প্রচন্ড জোরে এক বিকট আওয়াজে মানে চিৎকারের সাউন্ড পেল। চিৎকারের সাউন্ড পেয়ে ওরা উঠে গেল। উঠে গিয়ে তখন ওদের মাথায় আসলো, আরে গাছের মধ্যে তো এক মহিলাকে বেঁধে রাখা হয়েছিল, ঘুমানোর কারণে আসলে ভুলে গেছে। তো দরজা খুলে হারিকেন নিয়ে ওই নারকেল গাছ পর্যন্ত যাওয়ার পরে তাদের চোখ দুটো ছানা বড় হয়ে গেল যে মহিলার মানে দড়ি বেঁধে রেখেছে, মহিলা হয়তো শক্তি দিয়ে খুলেছে, কিন্তু এত শক্তি দিয়ে খুলেছে যে নারকেল গাছ পর্যন্ত মানে উপড়ে ফেললো, মানে শিকড় সহ। এটা কিভাবে পসিবল? নারকেল গাছ উপড়ে ফেলা তো একটা মহিলার পক্ষে সম্ভব না। তো ওনারা মহিলার কথাই চিন্তা করে হারিকেন নিয়ে চারপাশ মানে খুঁজতে লাগলো, কারণ ওই এলাকায় এরকমই আপনার জিনের পোজেসের অনেক ঘটনা আছে। তো ওনারা মহিলার জন্যই ভয় পেয়ে যায়, তো মহিলার কিছু হলো কিনা। আশেপাশে খুঁজতে খুঁজতে একটু সামনে গিয়ে পশ্চিম ধারে একটা কচু পাতার ঝোপ ছিল এবং ওই ঝোপ সরাতে সরাতে তারা এগিয়ে দেখে, যেটা দেখার জন্য তারা কখনো ওয়েট করেনি, দেখে যে একটা মহিলা, মুখটা বিকৃত, মাথায় চুল নেই, কপাল ছেঁড়া এবং একটা মানে আধা খাওয়া একটা বাচ্চা, বাচ্চাটা খাওয়া হয়ে গেছে, অর্ধেক খাওয়া বাচ্চা হাতে নিয়ে ওদের দিকে মুখ করে তাকালো। ওইটা দেখার পরে মানে ওই জায়গায় কেউ নর্মাল অবস্থায় থাকতে পারবে না। তো ওইটা দেখার পর ওই ফ্রেন্ড, ওই জায়গায় ওনার যে ফ্রেন্ড ছিল জলিল, ওই জায়গায় স্টাক হয়ে যায় এবং উনি ওইটা দেখে ওখান থেকে দৌড় দেয়, মানে হারিকেনটা ফেলেই দৌড় দেয়। আর যে জলিল মানে উনি পিছন থেকে জলিলের সাউন্ড পাচ্ছিল। উনি যেতে যেতে দেখো জলিল হঠাৎ করে একটা মানে ধপাস একটা সাউন্ড হলো, মানে গাছের ইয়ার সাথে গুলির সাথে লেগে জলিল পড়ে গেছে, কিন্তু উনি ওনার নিজের যান বাঁচানোর জন্য মাদ্রাসার কাছ পর্যন্ত এসে গিয়ে সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। পরের দিন সকালবেলা যখন ওনার জ্ঞান ফেরে, হুজুর যখন আসে তখন সে জিজ্ঞেস করলেন সবার আগে যে আমাদের এখানে দুটো লোক কালকে এসেছিল এবং আসার পরে এখানে আপনার একটা মহিলার সাথে ছিল, তাদের মধ্যে নারকেল গাছে বাঁধে, নারকেল গাছটা উপড়ে ফেলা হয় আমরা যখন দেখি,
এবং পরে গিয়ে ঝোপের মধ্যে দেখা যায় যে ওই মহিলাটা একটা বাচ্চা খেতে থাকে। সেটা দেখে তারা আর ওখানে দাঁড়াতে পারে নাই। কিন্তু সাথে, সাথে জিজ্ঞেস করলো, "জলিলের কি অবস্থা? জলিল কি রাত্রেবেলা বাসায় মানে মাদ্রাসায় আসছিল?" পরে হুজুর বললেন যে, "না, জলিলকেও পাওয়া যায় নাই। মানে জলিলকে মানে অক্ষত অবস্থা পাওয়া যায় নাই। ওই ঝোপের ভিতরে জলিলের লাশ পাওয়া যায় এবং একটা শিয়াল মানে কয়েকটা শিয়াল যদি একটা মানুষকে ঠুকরে, ঠুকরে যদি খায়, এরকম বিকৃত অবস্থায় ওই লাশটা ওই কচু পাতার ঝোপের মধ্যে পাওয়া যায় এবং যেই বাচ্চাটাকে খাওয়া অবস্থায় ওনারা দেখেছিলেন, সেই বাচ্চাটাকে ওই অবস্থায় জলিলের পাশে পাওয়া যায়। কিন্তু ওই মহিলার আর কোনো ধরনের খোঁজ পাওয়া যায় নাই। তারপর থেকে উনি আর ওই মাদ্রাসাতে যাননি। সাথে, সাথে বাসায় চলে আসে এবং বাসার সবাইকে ব্যাপারটা জানায়। ওই মাদ্রাসাটা পরে ছেড়ে দেন আরকি। ওকে। অনেক ধন্যবাদ ডক্টর আলিফ আপনাকে আপনার ঘটনার জন্য এবং এর পরে যে ঘটনাটা আছে সেটা আমরা একটু পরে শুনবো। তবে সেই ঘটনাটা তো আপনার মনে হয় পোস্টমর্টেম রিলেটেড, তাই না? হ্যাঁ, পোস্টমর্টেম রিলেটেড। সো সেই ঘটনায় আমরা আবারও ফিরে আসবো। আমাদের তার মাঝখানে একটা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে এবং বিজ্ঞাপন বিরতির পরে রয়েছে আমাদের আরো একজন নতুন অতিথি। তারপরে আবার আলিফ ফিরে আসবেন। তো আমাদের সঙ্গেই থাকুন। Stay tuned for Radio Furti and don't stop the Furti. Furti. My Angel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছির সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা রাত 12টা বেজে 25 মিনিট ঘড়িতে এবং আশা করছি যে আপনারা সবাই ভালো আছেন এবং যে ঘটনাগুলো শুনছেন সেই ঘটনাগুলো আপনাদের অনেক ভালো লাগছে। আমি দেখতে পাচ্ছি তিতলি আমাকে এসএমএস করেছেন ভূত এফএম শুনতে থাকলে মনে হয় আর শুনবো না কিন্তু নেক্সট ফ্রাইডে আসলে আবার লোভ সামলাতে পারি না। উত্তরা থেকে এসএমএসটি পাঠিয়েছেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এইভাবে সাথে থাকলেও ক্ষতি নাই। ইশরাক আমাদের কাওলা থেকে এসএমএস করেছেন, লিখেছেন, "ভাইয়া আজ আরো ভয় চাই।" ওকে, তবে আমি ঠিক জানি না যে আপনি কি পরিমাণ ভয় দিলে ভয় পাবেন। আপনি আসলে নির্ভীক। আচ্ছা, কবির এবং মুস্তাফিজ খুলনা থেকে লিখেছেন, "রাসেল ভাই, হাউ আর ইউ? আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো থাকি" এবং তিনি বলছেন, "উই ডোন্ট মিস এনি এপিসোড কজ উই লাভ ভূত আসাম" এবং এবং তিনি বলছেন যে বাচ্চু ভাইকে ওয়েলকাম। হ্যাঁ, আমরা একটা ঘটনা যেটা আছে, যে ঘটনাটি মানে যে আমাদের সাথে এক্সপেরিয়েন্স শেয়ার করেছেন আইয়ুব বাচ্চু এবং সেজন্য আমরা মানে we are really honored এবং আশা করছি যে আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। বাট আপনাদের সেজন্য একটু অপেক্ষা করতে হবে। তাসনিম আমাদের এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে এবং তিনি বলছেন, "দ্য ফার্স্ট স্টোরি ওয়াজ অ্যামেজিং।" আমি সেকেন্ড স্টোরিও কিন্তু ঠিক একইভাবে প্রশংসা পেয়েছি। লাইক জাকিয়া আমাকে বলেছেন যে সেকেন্ড স্টোরি ওয়াজ অসম। এছাড়াও আরো কয়েকটা এসএমএস দেখলাম আমি। সাকি আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে ফার্স্ট এসএমএস অন ভূত আসাম। আমি স্টুডেন্ট খুলনা মেডিকেলের। ডিএমসি থেকে লিখেছেন, আমরা বাহ! খুলনা মেডিকেল, তারপরে ঢাকা মেডিকেল। বাহ! মজা তো। এবং তিনি লিখেছেন তাদের ৬ ফ্রেন্ড মহুয়া, খুশি, শাপলা, শৈলী, মুনমুন, সুমি সবাই মিলে মর্গের সামনে আচ্ছা, ভূত ফিল্ম শুনছেন। বাহ! আমি তো খুবই আশায় আছি। আমার সঙ্গে, সঙ্গে একদম টিং, টিং মানে একদম সঙ্গে, সঙ্গে মাথায় ঘুরপাক খাচ্ছে যে কিছু যেন একটা ঘটে এবং নেক্সট আ মানে ফ্রাইডেতে যেন আপনারা কোনো একটা ঘটনা নিয়ে আসতে পারেন ভূত আসামে। একদম সেটা হলে কিন্তু খুবই চমৎকার হয়। তোই আমাদের লিখেছেন খুলনা থেকে এবং তিনি লিখেছেন, "ফার্স্ট ঘটনাটা অসম হয়েছে, খুব ভালো।" প্রান্ত আমাকে লিখেছেন, "আই লাভ ভূত আসাম।" লোকমান আমাদের এসএমএস করেছেন এবং তিনি এসএমএস করেছেন, "প্রথম গল্পটা সত্যি অবাক করার মতো।" আমাদেরকে এসএমএস করেছেন নিধিয়া চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন। তিনি বলছেন, "আমার এসএমএস পড়া হয় না কেন?" এই তো পড়া হলো আপনার এসএমএস। এমসি রে অর্থাৎ রয় আমাদের এসএমএস করে বলছেন, "কি এসএমএস কি পড়বেন কখনো?" এই তো পড়ে ফেললাম আপনার এসএমএস। সুতরাং আপনার প্রশ্নের উত্তর আপনিও পেয়ে গেছেন। আসিফ সাতক্ষীরা থেকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে আজকে ১ এবং ২ নাম্বার স্টোরি জোশ ছিল। আশা করছি বাকিগুলোও ভালো লাগবে। ১ম দুটো যেন যখন ভালো লেগেছে।
যাই হোক, আমাদের যদি SMS পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@redbifurti.fm, which is BHWTFM@RADIOFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আমাদের কাছে আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন, যেটি অনেক 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 বেশি ভয়ের। এবং শুরুতেই, ঘটনার শুরুতে উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি কি চান যে আপনি নিজে আমাদের এখানে এসে উপস্থাপন করবেন, নাকি আপনি চান যে আমরা পড়ে শোনাবো। আর দেশের বাইরে যারা রয়েছেন তারা ডেফিনেটলি আমাদেরকে অডিও ক্লিপ পাঠিয়ে আমাদের সাথে আপনার জীবনের এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারেন। যাই হোক, চলে যাব আমরা আমাদের দ্বিতীয় অতিথির কাছে। এবং তিনি এসেছেন কোথা থেকে সেটা আমরা জেনে নেব তার কাছ থেকেই, তার নামও জেনে নেব, তারপরে শুনবো তার ঘটনাটি। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন। হাই লিসেনার্স, আমি আনিল আহমেদ, আম ফ্রম কাঁঠালবাগান। তো আমার এই স্টোরিটা শুরু হয় 2010 এর লাস্টের দিকে অলমোস্ট। তো আমরা একটা কলা বাগানের বাসায় মুভ করি। তো বাসায় যেদিন ফার্স্ট আমরা উঠলাম, বাসার ফার্স্টের দিন আমরা জিনিসপত্র ঠিকঠাক করলাম। তো সেকেন্ড দিন আমরা ডিশ লাইন লাগাবো। তো লাইনম্যান একা আসছেন, তো এখন ওনার সঙ্গে একজনকে হেল্প করতে হবে। তো আমাদের বাসাটা ছিল আপনার ঢুকেই অনেকগুলো রুম, লাস্টে হচ্ছে একদম মাস্টার বেডরুম। তো ওটার পিছনে একটা এল শেপের একটা বালকানি ছিল। তো আমি ব্যালকনিতে দাঁড়ায় আছি কেবল ধরে। তো উনি নিচে লাইন দিচ্ছেন। রুমটা খালি ছিল। তো হঠাৎ করে আমার আম্মু আমাকে জোরে জোরে ডাকতেছেন, জোবায়ের তুমি এখনই রুমে আসো, তুমি ব্যালকনিতে কি করতেছো, তোমার ব্যালকনিতে কি? তো আমি আম্মুকে বললাম, আম্মু আমি তো কেবল ধরে দাঁড়ায় আছি, আর আমি তো চলে আসলে কেবলটা নিচে পড়ে যাবে, না আমাকে তো ধরে দাঁড়া থাকতে হবে। আম্মু বলতেছে, না তোমার এখনই চলে আসতে হবে, তুমি আর থাকতে হবে না, চলে আসো চলে আসো। তো এইভাবে কথা চলতেছে। তো হঠাৎ করে আমার বোন ও দৌড়ে আসছে, ভাইয়া তুমি চিল্লাচিল্লি করতেছো কার সঙ্গে, কেন তর্ক করতেছো? দেন আই ওয়াজ লাইক, দেখো আমি তো আম্মুকে বুঝাচ্ছি আমি তো কেবল ধরে দাঁড়ায় আছি, না আমি তো কেবল ধরে দাঁড়ায় আছি, এখন আমি যদি কেবল ছেড়ে দিই তাহলে তো নিচে পড়ে যাবে, আম্মু কেন আমাকে ডাকতেছে বারবার? তো আমার বোন বললেন, আম্মু তো এই রুমেই নেই, আম্মু তো হচ্ছে ওয়াশরুমে শাওয়ার নিচ্ছেন। তো আমি যেদিকে একই অবস্থা, আম্মু শাওয়ার নিচ্ছেন, রুমটা খালি ছিল, কেউ ছিল না। তাহলে আমি শিওর না আমি কার সাথে কথা বললাম, তো অবাক হয়েছি আমি ওই দিন, আমি বুঝলাম না কি হলো। তো এরপর আমার ভাইয়া বিয়ে করেন। আমার ভাইয়া ভাবি ওই রুমটাতে থাকতেন মাস্টার বেডরুমে। তো ভাবি রাত্রেবেলা পড়তেছেন, আমার ভাইয়া ঘুমাইছিলেন, এইটা বের কিছু। তো হঠাৎ করে আমরা সবাই চিৎকার শুনি, ভাবি মানে ভয়ানক একটা চিৎকার দিলেন। আমরা সবাই দৌড়ে আসছি, এসে দেখলাম ভাবি পড়ে আছেন, ভাবি একদম ফিটটিট হয়ে গেছেন। তো পানি টানি ছিটাতে ভাবিকে উঠানো হলো। তো তখন ভাবি উঠার পর বললেন, ভাবি যখন পড়তেছিলেন ওনার বাম দিকে আমার ভাইয়া দাঁড়া ছিলেন লম্বা করে, আর আপনার ফেসটা ছিল একটু ফ্যাকাশে মতন সাদাটে, চোখগুলো একদম লাল লাল করে ভাবিদের তাকায় ছিলেন। তো ভাবি তখন পিছনে ফিরে দেখলাম ভাইয়া কিন্তু বেডে শুয়ে আছে। এইটা দেখে ভাইয়া, তো ভাবি ভাইয়াকে ডাক দিতে পারছে না, কিছু করতে পারতেছে না, তো ভয় পেয়ে চিৎকার দুনি ফির হয়ে যান। তো এরপর থেকে আমরা সবাই একটু একটু কিছু না কিছু দেখা শুরু করি। তো ভাবি দেখতেন ছায়া ঘুরতেছে আমাদের বাসায়। আমার ছোট বোন অনাদি, ও দেখতো দুটো পা এক রুম থেকে আরেক রুম দৌড়াচ্ছে, পায়ের উপর কোনো কিছু নেই, শুধু দুটো পা দৌড়াদৌড়ি করতেছে। তো এরকম সবাই টুকটাক আমরা দেখতাম। আরেকটা জিনিস সবচেয়ে বেশি হতো, ঘরে ছোট ছোট জিনিস নাই হয়ে যেত। আমার আম্মু একবার পছন্দ করে কি গ্লাস নিয়ে আসছিলেন, তো ওটা রাখা ছিল, ওখান থেকে দুটো গ্লাস নাই। আমরা পুরা বাসা উল্টায় খুঁজছি, কোথাও কিছু নাই। বাট 4-5 দিন পর আমরা গ্লাস দুটাকে ওই একই প্লেসে পাইছি, ওটা ওখানে ব্যাগ, মানে কেউ নেয় না, ওখানে ছিল, মানে হচ্ছে আমরা ভুল দেখছি এরকম একটা ব্যাপার। তো এর মধ্যে আমি জানুয়ারিতে সিলেটে যাই। তো ওখানে একটা ভালোই ভৌতিক একটা অবস্থা হয়, আমি যদি কখনো পরে আসি ফ্রেন্ড দিনে তাহলে বলতে পারবো। তো আমি ঢাকায় আসি, আসার পর আমি তখন আর একা ঘুমাতে পারতাম না, আমার অনেক সমস্যা হতো। তো আমার আব্বু আমার সঙ্গে ঘুমাতেন, আব্বু বেডে ঘুমাতেন, আমি নিচে ফ্লোরিং করতাম। প্রায় 15-20 দিন পর আমি স্বপ্নে দেখতেছি আমি আমার বাসায়, আমি ওই বেডের উপর শুয়ে আছি, ফ্লোরে যে বেড ওটার উপর আমি বসে আছি, অ্যান্ড আমার বাসায় কারা যেন ঘুর ঘুর করতেছে। আমি ফেস ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না, বুঝতেছিলাম অনেকজন ঘুর ঘুর করতেছে। তো হঠাৎ করে একজন দৌড়ে আসছে আমার রুমে, এসে আমার বা হাত ধরে আমাকে টেনে নামায় নিয়ে যাচ্ছে। তো আমি প্রচন্ড ভয় পেয়ে শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর সে আমাকে রেখে দিয়ে সরে গেল। তো আমি ঘুম ভেঙে দেখি ও আমাকে যেভাবে রাখছে আমি ঠিক ওভাবে পড়ে আছি দরজার সামনে, আমার বা হাতটা মাথার উপরে উঠে আছে, এন্ড আমার বা হাত ও যেখানে ধরছিল ওটা লাল হয়ে আছে, একদম লাল। আমি প্রচন্ড ভয় পেলাম। তো এখন আমি উঠে আব্বুর দিকে তাকালাম, আমার আব্বু ঘুমায় আছেন, উনি কিছু শুনতে পাননি, যেহেতু আমি স্বপ্ন দেখতেছিলাম, হয়তো বা আমি
সাউন্ড টাউন তো অবশ্যই আমি করছি, আমাকে টেনে নিচে আসে বা আমি যদি এসে থাকি, সাউন্ড তো হওয়ার কথা। আমার বাবা কিছুই শোনেননি। তো আমি ঘুমালাম সোয়াটার উপরে। আবার আমি সেম স্বপ্নটাই দেখছি, সেম ভাবে বাসায় কি কি ঘোরাঘুরি করতেছিল, আমাকে টেনে নামিয়ে নিয়ে যায়। আমি যেই সুরটা পড়ি সে আমাকে ছেড়ে দেয়। ঘুম ভেঙে আমি আর নিজেকে ওই একই জায়গায় আবিষ্কার করি, সেম ভাবে আমার হাতটা লাল হয়ে আছে। এইবারও আমার বাবা কিছু খোঁজ পাননি। থার্ড টাইমও সেম হলো, একদম সেম। আমার হাত ওভাবেই আছে আর লাল হয়ে আছে, সুরপুলো আমাকে ছেড়ে দেয়। আমি ঘুম থেকে রবি পাই। তো তখন ফজর আজান দিয়ে দেয়। তো এরপর আমি ঘুমায় পড়ি। তো এরপর আবার আমি স্বপ্নে দেখি যেটা, এবার আমার কাছে এসে বলে, ওরা মানে যেই ছিল আমি জানি না ওটা কি ছিল তখন। তো কি একটা ভাষার কথা বলতেছে আমি কিছু বুঝিনি, বাট হঠাৎ করে আমি রিয়েলাইজ করা শুরু করি আমাকে কি বলতেছে। তো আমি বুঝতে পারলাম এটাই, ওরা এই বাসায় অনেক আগে থেকে আছে, ওরা কয়েকজন, বেশ কয়েকজন ছিল। অ্যান্ড আমরা তো পরে আসছি, আমরা হচ্ছে আউটসাইডার। এখন আমরা তো ভাবির ওই কাহিনীর পর আমরা ভাবছিলাম যে মিলাদ পড়াবো বাসায়। আর আমরা তো সবসময় কিছু হলে সুরা টুরা পড়ি। তো ও আমাকে বলতেছে যে তোমরা যদি মিলাদ টিলাদ পড়ো বা সুরা পড়ো, আমাদের তো সমস্যা হয়, আমরা যে টাইমটা তোমরা পড়তেছো আমরা এখানে বের হয়ে যেতে হয়। কিন্তু এটা তো আমরা তো এখানে থাকি, তোমাদের আগে আমরা আছি, তো এটা তো আমাদের অধিকার বেশি, তোমরা আউটসাইডার, তোমরা পড়লে তো আমাদের ক্ষতি হবে। একটা কাজ, তোমরা যদি পড়ো তাহলে আমরা তোমাদের ক্ষতি করবো, বাট তোমরা যদি না পড়ো আমরা কিছু করবো না। এটা ডান। আচ্ছা ঠিক আছে, ওকে। তো ঘুমালাম, সকালবেলা উঠলাম, আমি তখন কাউকে কিছু বলিনি, আমি নিজেও বুঝিনি এটা অ্যাকচুয়ালি কি হলো। তো কয়েকদিন পর আমি আমার বোনের সঙ্গে আম্মুর সঙ্গে শেয়ার করি, যাই হোক। তো এর মধ্যে যেটা হতো, আমার ভাবি উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়তেন, তো ওনার পরীক্ষা আসতে দেখে আমার ভাইয়া ভাবি ওখানে চলে যান। আমার রুমটা সব সময় গরম থাকতো। আমাদের বাসাটা হচ্ছে 5 তলা, আমাদের হচ্ছে টপ ফ্লোর। তো আমার রুমটা সবসময় গরম থাকতো। যেহেতু ভাবিরা চলে গেছে, আমাদের তো রুম একটা খালি হয়ে যায়, তখন আমি আমাদের বাসার সবচেয়ে যে ঠান্ডা যে রুমটা ছিল আম্মুদের রুম, আমি ওটাতে শিফট করি, আম্মুরা ভাবিদের রুমে শিফট করে। এখন আমি হঠাৎ করে রিয়েলাইজ করি এখন এই রুমটা গরম, আমি যে রুমে আগে ছিলাম ওটা এখন ঠান্ডা হয়ে গেছে। এখন আমার রুমটা গরম সব সময়, সব সময় গরম। আমি মানে ওখানে বসলে আমি ঘামা শুরু করি, শুধু আমি একা ঘামি, আর কেউ ঘামে না, যাই হোক। তো এটা হচ্ছে, এতদিন তো আমরা যা দেখতাম সব একা একা দেখতাম, বা ঘুমায় আসি বা রাতে স্বপ্ন টপ্ন দেখতাম, যাই হোক। এবার যেটা হয়, আমার এক ফ্রেন্ড আসছে আমার বাসায়, আমি ওর বাসায় যাবো, পিসি নিয়ে যাচ্ছি। তো আমার বাসা খালি ছিল, মাগরিব আজান দিয়ে দিচ্ছে, মানুষ যখন নামাজে যায়, নামাজ পড়বো ওরকম টাইম। তো ও মেন গেটে দাঁড়ায় আছে, আমার মেন গেটের সঙ্গে একটা ওয়াশরুম ছিল। তো ও আমাকে বলতেছে, দোস্ত তোদের বাসায় তো কেউ নাই, তাহলে ওয়াশরুমে কে? তো আমিও সাউন্ড শুনলাম যে ওয়াশরুমে কেউ আছে। তো আমি দরজা খুলে দেখি ভিতরে কেউ নাই। আচ্ছা ঠিক আছে, ওকে 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 ওকে। তারপর আমি এখন চলে যাব, আমরা গেটটা লক করবো সেম ভাবে। এবার কে যেন ফ্ল্যাশ করলো, আমি আরো সাহস করে যে খুলে দেখলাম ভিতরে কেউ নেই। আচ্ছা এবার আমরা তালা টালা দিয়ে চলে আসছি। তো আমি আমার বোনকে ফোন দিয়ে বলে দিলাম, আপু দেখো আমি তো চলে আসছি, এখন তুমি তো যাবা বাসায়, তুমি কাউকে নিয়ে যেও, আব্বু আম্মু কেউ আসলে তারপর তুমি যেও, একা যেও না, কারণ একা পেলে সমস্যা হতে পারে। এরপর থেকে আমরা সবাই এক্সপিরিয়েন্স শুরু করলাম, একদম গণহারে যেটাকে বলে। তো একদিন আমার আম্মু এবং আমার বোন রুমে বসে টিভি দেখতেছে। তো ওরা দেখলো যে এক্স্যাক্টলি আমি আরেকটু খাটো অ্যান্ড খালি গায়ে, একটা হাফ প্যান্ট পরা, এক রুম থেকে বের হয়ে আরেক রুমে চলে যাচ্ছি। আর আমার সাইজটা ছিল তো আপনার জেলি ফিশের মতো, পানিতে যেমন থাকে না, সিথ্রু একদম পুরো এরকম, ভেসে ভেসে চলে যাচ্ছে। তো ওরা ফার্স্টে বুঝে না অ্যাকচুয়ালি কি। তারপর আমার বোন দেখতে গেল রুমে কে, রুমে কেউ নেই। তখন আমার বোন আমার রুমে এসে দেখে আমি ঘুমাচ্ছি, আর আমি একটা পাজামা পরা, আমি ঘুমায় আছি। আমাকে ওটা জিজ্ঞেস করলো কি ব্যাপার, তো আমি তো বললাম আমি তো ঘুমায় আছি, আমি কিভাবে অন্য রুমে যাবো। এই জিনিসটা আরো একবার হয়, সেম ভাবে দৌড়াদৌড়ি করতেছে। তো এবার ওরা মনে করছে যেটা দৌড়াচ্ছে ওটাই আমি, মানে ফোনে কথা বলতেছি, ফোনে কথা বলতে বলতে এক রুম থেকে আরেক রুম চলে যাচ্ছি। তো আমার একটা বদ অভ্যাস আছে, আমি যখন কম্পিউটার বসে টাইপ করি অনেক জোরে জোরে টাইপ করি। তো ওনারা দেখলেন যে আমি একটা রুমে ঢুকছি কিন্তু আমার রুম থেকে টাইপিং এর শব্দ আসতেছে। তো আম্মু আর আমার বোন ওনারা সাহস করে আমার রুমে এসে দেখতে চাইলেন যে অ্যাকচুয়ালি কি। তো এসে দেখেন আমি অ্যাকচুয়ালি কম্পিউটার সামনে বসে আমি টাইপ করতেছি, আমি আমার রুমে, বাট ওটা যেটা অন্য রুমে গেল ওটা আমি ছিলাম না। তো এভাবে সেম এটা আরেকবার হয় আরো পরে। আমি আর আমার বোন টিভি দেখতেছি রাত্রেবেলা। তো আমার বোন উঠে চলে যায় রুমে, রুমটা লক করে দেয়। আমার বোন আম্মুর সঙ্গে ঘুমায়, তখন ও একা ঘুমাতে পারে না। তো আমি টিভি দেখতেছি, তো লাইটটা সব অফ করে দিই। তো হঠাৎ করে দেখি আমার বোন রান্নাঘর থেকে বের হয়ে আসছে, একটা হলুদ ড্রেস পরা। আমি কিন্তু দেখছি আমার বোন রুমে চলে দরজা লক করে দিছে। এখন তো কোনো কোয়েশ্চেনে নেই, রান্নাঘর থেকে বের হয়। তো বের হলো, বের হয়ে আমার সামনে দিয়ে হেঁটে ব্যালকনি থেকে বসলো। আই ওয়াজ লাইক আচ্ছা ঠিক আছে, আমি আমার বোনকে দেখে আসি।
তো ওনাদের রুমে যে আমি নক করলাম, তো সে এসে দরজা খুলছে, কি হয়েছে ভাইয়া? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কিছু না, ঘুমায় যাও। আমি ব্যালকনিতে যেয়ে দেখি ওখানে কেউ নাই, দেয়ার ওয়াজ নো ওয়ান। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস হতো, আমরা যখনই আমাদের বাসার কোনো কাহিনী কারোর সঙ্গে শেয়ার করতে দিলাম, মানে ফোনে, আমাদের ফোনে নেটওয়ার্ক চলে যেত। একটা অসম্ভব একটা ব্যাপার। তো এটা একবার হয়, আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতেছি, তখন বাজে 10:30 11টা বাজে। তো ওকে আমি আমার বাসা কাহিনী বলতেছি, আমরিন এটা এটা হচ্ছে আমার বাসায়, আমরা তো এগুলো ফিল করতেছি। তখন ছিল শীতকাল, ওই সময় ও কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল বেডের উপর। তো স্টোরি বলার সময় হঠাৎ করে মানুষের ভয় পেলে সাউন্ড করে না, এরকম একটা সাউন্ড করে। তো হঠাৎ করে এরকম একটা সাউন্ড করলো, কারণ আমি ওকে ডাকতেছি, ও আমি কোনো কথাই বলতেছে না। একটু পর সে আমাকে যেটা বললো, ও যখন বেডে শুয়েছিল, ওর গায়ে থেকে কেউ একজন কম্বলটা টেনে নামায় নিয়ে গেছে, বাট রুমে কেউ ছিল না। তো অনেকক্ষণ পর সে উঠে আম্মুর কাছে চলে যায়। যাই হোক, আবার আমি প্রায় 2-3 মাস পর বা 1 মাস পর, আমার ঠিক এক্স্যাক্টলি খেয়াল নাই, ওকে আমি সেম থিং বলতেছি। ও তখন ব্যালকনিতে দাঁড়ায় ছিল সন্ধ্যার সময়। তো বলতেছি, মানুষ ডাকে না শোল্ডারে আপনার নক করে, যে এই হাত দিয়ে, এইভাবে ওকে ওকে ডাকতেছে। তো হাত সরা দিচ্ছে, ও মনে করছে ওর মেড হবে। তো হঠাৎ করে খেয়াল করলো, ও তো ব্যালকনিতে ডোরটা লক, ডোরটা লাগানো, ব্যালকনি তো ছাড়া কেউ নাই। তো এরকম হতো, আমরা যখনই কাউকে শেয়ার করতে যেতাম কিছু না কিছু হতো। তো তখন আমরা চেষ্টা করছি এই বাসা আমরা ছেড়ে দিব, আমরা এই বাসায় থাকবো না, কারণ আমরা তো বুঝতে পারতেছি যারাই আছে আমাদের ক্ষতি টতি হতে পারে। আমরা যখনই বাসা ছাড়তে যাই কিছু না কিছু একটা সমস্যা হতো। আচ্ছা, ওটা পরে। তো তারপর একদিন আমি ঘুমায় আছি রাত্রেবেলা, তখন বাজে 3টা উপর বেজে গেছে। আমার মাঝে মধ্যে এটা হতো, আমি এক্স্যাক্টলি 3টা বাজে ঘুম ভাঙতো, আর আমার মনে হতো রুমে কেউ আছে। দিস টাইম আমি যেটা দেখলাম, একটা কালো ছায়ার মতো পুরো একদম একটা মানুষের পারফেক্ট সাইজ এসে আমার পাশে বসলো। আমি সঙ্গে সঙ্গে আবার চোখ বন্ধ করে ফেলছি, কারণ আমি মনে করছি চোখ বন্ধ হয়তো বা এটা চলে যাবে, কিংবা আমি হয়তো বা ভুল দেখছি। চোখ খোলার পর দেখি সে ওখানেই আছে। তো এরপরও যেটা করলো, আমার উপর দিয়ে ক্রস করে আমার লেফট সাইডে শুলো। শোয়ার পর এখন আমি তো ভয় পেয়েছি, এনাফ ভয় পেয়েছি, আমি উঠে চলে যাব। আমি যেই ঘুরতে গেছি, তো আমার লেফট শোল্ডারটা সে চেপে ধরছে। আমি আমার লেফট শোল্ডার মুভ করতে পারতেছি না, যত জোরে টানতেছি আমার আসে না। তো আমি সুরা পড়তেছি, ও আমার শোল্ডার ছাড়ছে না। এইভাবে একটা টাইমে আমি কি ঘুমায় পড়ছি না আমি অজ্ঞান হয়ে গেছি, আই ডোন্ট নো। যাই হোক, সকালে উঠছি, তো উঠে দেখি আমার পুরা চেস্টে একদম খামচির দাগ, অ্যান্ড আমার পিছনে কিছু কিছু জায়গায় খামচির দাগ আছে যেখানে আমার হাত যেতে পারবে না, পসিবল না, আমার হাত ওখানে যাবে না, পুরো বডিতে খামচির দাগ। এর কিছুদিন পরে আমি স্কাইপ করতেছি, তো ও আমাকে বলছে, যখন আমি স্কাইপ করতেছিলাম, তো আমি কি করি, মানুষ যেহেতু যদি আপনার বসে, তো আগে তো চেক টেক করে আসে, আমিও তো মিরর দেখে আসি, আমার ফেসটা দেখে আসি। যাই হোক, তো বসছি, বসার পর হঠাৎ করে আমাকে বলছে, কি ব্যাপার তোমার স্ক্র্যাচ কেন, কে স্ক্র্যাচ করছে? তো আমি দৌড়ে মেয়ের সামনে গেলাম, যে দেখি আমার বা চোখের নিচে লম্বা লম্বি একটা কাটা দাগ, মানে একটা স্ক্র্যাচ, ভয়ানক একটা স্ক্র্যাচ, পুরো ফুলে গেছে। একটু আগে ওখানে ছিল না এই স্ক্র্যাচটা, অ্যান্ড আমার হাতে কোনো নোক নাই যে আমি নিজে স্ক্র্যাচ করবো, আর আমি করলে তো দেখবি যে আসলে স্ক্র্যাচ করতেছিলাম, যে আমি স্ক্র্যাচ করছি, বাট সেরকম কিছু দেখে নেই। আউট অফ নো একটা স্ক্র্যাচ চলে আসছে আমার ফেসের উপর। তো এইভাবে হতে থাকে। তো আমরা দুঃস্বপ্ন দেখতাম সবসময়, হয় 3টা 3:30 এরকম সময়, অথবা আপনার ফজরের পর দুঃস্বপ্ন দেখতাম সবাই। আমরা ফজরের পর যতক্ষণ ঘুমিয়ে থাকতাম সারাটা টাইম দুঃস্বপ্ন দেখতাম। তো আমি কি করি, একটা কাগজে কিছু সূরা লেখা আমার বিছানার নিচে রেখে দিই, আমার বালিশের নিচে ঢুকে রাখি। তো যেই দিনের কালো ছায়াটা আমি দেখছিলাম, ওই দিন ওই লেখাটা ছিল না ওখানে। তো এভাবেই হতে থাকে। তো আমরা এবার হচ্ছে লাস্ট টাইম যখন আমরা বাসা বদলাবো, আমরা একদম ডিটারমাইন্ড হয়ে গেছি যে আমরা বাসা ছেড়ে দিব, এই বাসা থাকা পসিবল না। যদি দরকার হয় আমরা কোনো আত্মীয় বাসা চলে যাবো, তাও আমরা এই বাসায় থাকবো না। তো আমরা একটা বাসা চয়েস করে আসি, অ্যাডভান্স সব হয়ে গেছে। আমি জাস্ট বাসায় ঢুকে আমি আব্বুকে অ্যাডভান্স করে আসছি। ঢুকে জাস্ট আমরা সবাইকে বলছি যে আমরা এই মাত্র অ্যাডভান্স দিয়ে আসছি, সব ফাইনাল, সাইন টাইন করে আসছি। সঙ্গে সঙ্গে ওই ল্যান্ডলর্ড ফোন দিলেন, ফোন দিয়ে আমাদেরকে বলতেছেন যে আপনারা তো দিয়ে গেছেন, এখন আপনারা ভাড়া দেওয়া পসিবল হচ্ছে না, আমরা খুবই দুঃখিত, আপনার যদি নিতে চান তো কয়েক মাস পরে আসতে হবে। আমরা অনেক চেষ্টা করছি জানার জন্য রিজনটা কি, আমাকে বলেন রিজনটা কি, উনি বলেননি। তো আরেকবার হলো আমরা একদম ডিটারমাইন্ড ছেড়ে দিব, সবকিছু ফাইনাল, আমার আব্বু হার্ট অ্যাটাক করলেন, গেল, এবার পারলাম না। আরেকটা ফানি থিং, আমরা আরেকবার ডিসাইড করছি আমরা বদলাবো। তো আমার আব্বু বিজনেস করেন, অনেকের কাছে টাকা আটকে থাকে বিজনেস করে, যেটা হয়। তো এখন আব্বু বাসা দেখে চয়েস করছে এখনই আমরা চলে যাব। তো আব্বু একজন টাকা পেন, তো বলছে তুমি টাকাটা নিয়ে আসো। সে বাইকে করে আসতেছে, সন্ধ্যার দিকে মনে হয় হাইওয়েতে নরসিংদী থেকে আসতেছিল, সে বাইক অ্যাক্সিডেন্ট করছে।
অ্যাগেন আমরা বাসা চেঞ্জ করতে পারলাম না। বাট লাস্টে যেটা হয়, ওই বাসায় আমরা প্রায় 3 বছর মতন ছিলাম। শেষমেশ আমরা তো একদম শিওর আমরা লাগলে কোনো একটা আত্মীয় বাসায় চলে যাবো, আর এখানে আমরা নাই। তো আমরা 1 তারিখ বাসা বদলাবো ফেব্রুয়ারিতে। 29 তারিখ রাতে আব্বু এই বছর আর কি 11টার দিকে বাসায় আসেন, এসে আমাদের বললেন, দেখো বাবা আমি একটা বাসা দেখে আসছি, হোয়াট এভার ইট ইজ, আমি এটা নিয়ে নিছি, অ্যাডভান্সও করে আসছি, আমরা সকালে চলে যাব। এবং এর পরের দিন আমরা রাতে, আমি তো ঘুমাইতে পারিনি, আমার বাবা মা কাহিনী আমি জানি না, আমি ঘুমাইনি, সারা রাত আমি বসেছিলাম। ফজর আজান দিছে, সঙ্গে সঙ্গে প্যাক স্টার্ট করছি, ভোরবেলা আমি চলে গেছি। ব্যাস, ওই বাসা থেকে আমরা চলে আসছি। এরপর আজ পর্যন্ত আমরা কেউ আর ওদিকে যাইনি, আর আমাদের যাওয়ার ইচ্ছাও নেই। তো এটাই ছিল আমাদের স্টোরি। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আপনার ঘটনা শুনলাম। আমি দেখতে পাচ্ছি যে আমাকে এসএমএস করেছেন, বুড়ি লিখছেন যে আজকে ভয় লাগছে, ভালো রকমের ভয়, শুনবো না আর। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যদি না শোনেন তাহলে কি হবে, ভয়টাকে এনজয় করতে হবে, তাই না? উত্তরা থেকে আমাদেরকে জিয়ারুল খান এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে রাসেল ভাই প্লিজ আমার এসএমএসটি পড়ো, আমি বাসায় অনেক ভয় লাগছে তারপরও শুনছি। আপনাকে অনেক ধন্যবাদ, আমরা আপনার সাথে আছি। মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে লিখেন, হাই কেমন আছেন রাসেল ভাই, আমি আর আমার ওয়াইফ সোনিয়া একসাথে ভূত এফএম শুনছি, আজকের ঘটনাগুলো অনেক ভালো লাগছে। আমাদেরকে মোহাম্মদ আলামিন এসএমএস করেছেন আমাদেরকে ইমন মোহাম্মদপুর থেকে লিখেছেন, রাসেল ভাই এখনো ভয় পাচ্ছি না, আমাকে আজকে ভয় দেখাতেই হবে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি যেহেতু ভয় পাচ্ছেন না, আপনি মানে আমার যেটা মনে হয় যে আপনি ভয়ের মানে পাওয়াটা আপনাকে খুব মুশকিল হয়ে যাবে। তবে যদি কোনো মুহূর্তে কোনো ঘটনা যদি আপনার ভালো লাগে, কোন ঘটনা ভালো লাগছে কিনা সেটা আমাকে একটু অবশ্যই জানাবেন। মুহূর্তে লিখেছেন ভাইয়া ঘটনাগুলো ভালো। তাবাসসুম লিখেছেন দারুণ ভয় লাগছে। রূপম আমাদেরকে লিখেছেন বিশ্ব রোড থেকে যে আই লাভ ভূত এফএম ভেরি মাচ। এছাড়া আমাদেরকে তাবরাজ সানি এসএমএস করেছেন, দিনার এসএমএস করেছেন, রুহুল সিদ্দিক আমাদের এসএমএস করেছেন, এমডি তুহিন আমাদের এসএমএস করেছেন আমাদেরকে শাওন। এছাড়া আমাদেরকে সাফওয়ান এসএমএস করেছেন, সাফওয়ান রিদওয়ান এবং তার কাজিন মাহাতির, তারা একসাথে ভূত এফএম শুনছেন। লক্ষ্মীপুর থেকে প্রান্ত আমাদের এসএমএস করেছেন, তিনি এবং হৃদয় রাব্বির সাথে বসে ছাদে শুনছেন। আচ্ছা, কবির আমাদের এসএমএস করেছেন আমাদেরকে রতন মিরপুর শেওড়াপাড়া থেকে, দিস ইজ মাই ফার্স্ট এসএমএস। ভূত আসাম ইজ আচ্ছা অনেক পছন্দ তার, এবং তিনি বলছেন দ্য স্লিপিং পিল ভূত আসাম। ওকে, সো আপনি এবং তারপরে কি স্লিপিং পিলের পরে নিশ্চয়ই তার একটা এফেক্ট রয়েছে, এবং সেটা নিশ্চয়ই আপনি রাতের বেলায় দুঃস্বপ্ন দেখেন, এরকম কিছু যদি থাকে সেরকম কোনো ঘটনা, তাহলে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আমাদেরকে এসএমএস করতে হবে যেভাবে সেটা জানিয়ে দিচ্ছি। মোবাইল মেসেজ আপনি গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদেরকে ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radioforti.fm, which is BHOOTFM@radioforti.fm। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাবো এবং তারপরে আবারও ফিরে আসছি। আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। Stay tuned, Radio Furti, and don't stop the Furti. Furti. What the hell? শুনছেন সবসময় রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ নেটওয়ার্ক, এবং আপনাদেরকে ভূত এফএমে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল এবং আমার সঙ্গে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। সেই সাথে জানিয়ে দিচ্ছি শুরুতেই যে আমাদেরকে কিভাবে এসএমএস করতে হবে। আমাদের এসএমএস করার নিয়ম হচ্ছে ভূত এফএম রেডিও ফুর্তি .fm ইমেল করতে পারবেন, এবং আমাদের এসএমএস করার নিয়ম হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর ইমেল করে আমাদের ঘটনাগুলো পাঠিয়ে দিন, যে সমস্ত ঘটনা আপনাদের কাছে রয়েছে, সে সমস্ত ঘটনা আপনার জীবনের জানা বা আপনার এক্সপেরিয়েন্স করা যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো সবচাইতে ভয়ঙ্কর যেটি সেটি পাঠিয়ে দিন। এবং নাম, ঠিকানা, ফোন নাম্বার অবশ্যই উল্লেখ করতে ভুলবেন না যে ঘটনাটি আপনি কি এখানে এসে শেয়ার করতে চান, নাকি চান যে আমরা আপনার ঘটনাটি পড়ে শোনাই। আমাদের কাছে বেশ কিছু এসএমএস রয়েছে, সেই এসএমএস গুলো আমরা একটু পরে পড়বো। আমরা চলে যাই আগে ঘটনায়, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আবারও জয়েন করেছে ডক্টর আলিফ, যে পোস্টমর্টেম নিয়ে একটা ঘটনা বলবেন, সেটাও পটুয়াখালী কেন্দ্রিক। আমরা শুনে আসি ঘটনাটি। থ্যাংক ইউ রাসেল ভাই। লিসনার্স, আবার একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। রিসেন্টলি পটুয়াখালী গেছিলাম, তো অনেক কষ্টে খুঁজে আমি এক আঙ্কেলকে বের করি।
তো সে আপনার পূর্বখালী একটা থানার পাশে পোস্টমর্টেম করতো আর কি। তো ওই থানার আন্ডারে আর কি। তো তাকে অনেক কষ্টে খুঁজে বের করি আমি, এবং ভীষণ জোরাজুরি করার পরে তার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর সেই রাতের কথা আমাকে জানায়। তো নর্মালি আপনার থানাতে বিভিন্ন ধরনের কেস দায়ের করা হতো, মার্ডার কেস, সুইসাইডাল কেস, তাছাড়া বেবারিশ লাশ পেলে সেগুলি পোস্টমর্টেম করা। তো তার বয়স ভালোই, 50-এর উপরে বয়স, এবং সে অনেক দিন ধরে এরকম আহ, মানে ডেড বডি আমাদের পোস্টমর্টেম করে থাকে। তো আজকে থেকে 6 বছর আগের ঘটনা। সে আমাকে একদিন প্রায় ভীত সন্ত্রস্ত অবস্থায় এই ঘটনাগুলি বললেন। তো বলতে যাচ্ছেন না, তাও আমি অনেক জোরাজুরি করার পর তিনি বলেছেন। সেটা ছিল আহ, প্রায় বছরের মধ্যে মাঝখানে একটা মাসে। ওই দিন রাত নর্মালি উনি আপনার ডেড বডি গুলো কাটার সময় রাত্রেবেলায় বেছে নিয়েছেন। স্বাভাবিক ভাবে যেভাবে কাটে সেভাবেই সে নর্মালি আগে ডেড বডি কাটতেন। তো ওই দিন সে তার মানে নর্মালি একটা সঙ্গী থাকে তার সাথে ডেড বডি কাটার জন্য। তাকে নিয়ে সবসময় তিনি ডেড বডি কাটতেন, এবং যেভাবে আমরা জানি যে ডোমরা যেভাবে ডেড বডি কাটেন অস্বাভাবিক অবস্থায়, সেভাবেই কাটতেন তিনি। প্রতিদিন প্রতি মাসে তার এরকম 25 থেকে 30টা ডেড বডি কাটা হতো। এবং যে পুলিশ স্টেশন, জায়গাটা যেখানে পোস্টমর্টম করার জায়গাটা একটু সামনে, আপনার ওই পুলিশ স্টেশন থেকে প্রায় 70 থেকে 80 গজ সামনে, এবং এটা আশেপাশে গাছগাছালি। রুমটা 2টা রুম, একটা রুমে আপনার ওই স্পেসিমেন গুলো রাখতো, আর আরেকটা রুমে সেটা ছিল, সেখানে ডেলিভারিটা কাটা হতো। তো সেই রাতে সে নর্মালি সে দুপুরবেলা বা দিনের বেলা এরকম পোস্টমর্টম করতেন না, রাতের বেলা বেছে নিয়েছেন তার কাজের সময়টা। তো উনি নর্মালি ডেড বডি দেখেন, এবং একটা মেয়ের ডেড বডি আসে ওই দিন রাতের বেলা, এবং পুলিশ বলে যে এটা আজকে রাতের মধ্যেই করতে হবে, এটা সময় দেওয়া যাবে না। তো মেয়েটার বয়স হচ্ছে 22 বছর, এবং সে এটা কেসটা হচ্ছে সুইসাইডের একটা কেস। তো মহিলাটাকে পরে পুলিশের লোকজন রেখে চলে যায়, এবং ওই যে এরিয়াটা, সেই এরিয়াটার বাইরে পুলিশ একটা দাঁড়িয়েছিল। তো ওই রুমের পাশে পিছনে এবার একটা জায়গা যেখানে গর্ত করা, আপনার যদি কোনো বেওয়ারিশ লাশ আসে সেটা আপনার এখানে আগে, এখন রিসেন্টলি নাকি ওখানে গভর্নমেন্ট জানাজা দিয়ে লাশ দাফন করেন, বাট 5-6 বছর আগে জানাজা দিয়ে দাফন হতো না। তো ওই জায়গাটা গর্ত করা ছিল। তো সে নর্মালি ডেড বডি দেখে ফ্রেশ হয়ে আপনার স্বাভাবিকভাবে যেভাবে মানে তোমরা যেভাবে অস্বাভাবিকভাবে ডেড বডি কাটে, সেই প্রস্তুতি নিতে গিয়ে আর পারেননি। মানে উনি ওনার স্পেসিমেন রুম থেকে গিয়ে ডেড বডি রুমে যায়, এবং যে প্রসিডিউর ফলো করে সে ডেড বডি কাটে, আজকে ওরকম কোনো সুযোগ পাচ্ছেন না তিনি। তো ডেড বডি কাটার জন্য সে মানে নর্মালি কাটার সে ব্যবস্থা মানে ডিসিশন নেয় যে না, আজকে এভাবেই কাট। তো নর্মালি উনি স্টার্ট করে দেয় ডেড বডি কাটা। তো নর্মাল যেভাবে অস্বাভাবিক অবস্থায় ডেড বডি কাটে, তার ওই দিন সে স্বাভাবিক অবস্থায় ডেড বডি কাটতে পারছে না। নাকের মধ্যে আপনার গামছা পেঁচিয়ে সে পোস্ট দেয়, কিন্তু পোস্টটা পড়ছে না ডেড বডির উপরে। সে ব্যাপারটা খুবই মানে ভয় পেয়ে যায়, আসলে পোস্ট পড়ছে না কেন। অনেকক্ষণ পরে ওই ডেড বডির উপর পোস্ট পড়লো। পোস্ট পড়ার পর যেন আমরা ওয়াই শেপ ইনসিশন দিই, যেটা সেভাবে ঠিক মানে ওয়াই এর মতো করে ওয়াই এর কাটা। মতো করে আপনার একটা হচ্ছে লম্বা আই এর মতো, একটা হচ্ছে ওয়াই এর মতো, হ্যাঁ, দুই ধরনের আই আছে। মানে আপনার শোল্ডার থেকে এসে স্টার্নামের মাঝখানে একটা 2টা পয়েন্ট জোড়া লেগে নিচে আপনার রাইট, ট্রাঙ্ক পর্যন্ত চলে যায়, যেভাবে ডেড বডি কাটা হয় আর কি। আর কি। তো উনি ওই স্টাইলে ওয়াই এর মতো করে কাটলেন। কাটার পরে যেসব স্পেসিমেন গুলো বের করার কথা ছিল সেগুলি তিনি বের করলেন, এবং বের করার সাথে নর্মালি আমাদের বেবিটা উম্বের ভেতর থাকে, হুম হুম। ওই ডেড বডির ভিতরে তিনি একটা বাচ্চাটা মরাই থাকে, এবং সেটা আলাদা করে সে ফরমালিনের মধ্যে রেখে আসে। এবং ওই দিন আপনার পুলিশ স্টেশন থেকে আপনার খোঁজ আসে যে না, ওই ডেড বডির আপনার ব্রেইনটাও বের করতে হবে। তো নর্মালি আমরা ব্রেইনটা যখন কাটি, স্ক্যালপটা সরিয়ে ওইটাকে বলে স্ট্রাইকার স, ওই স দিয়ে আমরা সি শেপ করে বলটা খুলে নিয়ে আসি। হুম। কিন্তু উনি তো গ্রাম সাইডে তো এই ব্যবস্থা নেই। তো উনি বলটা ভেঙে ব্রেইনটা বের করে ওনার পদ্ধতি ফলো করে ফরমালিন রেখে আসবে, রুমে এসে দেখে স্ট্রেচারের মধ্যে ডেড বডি নাই। এবং মজার কথা হচ্ছে ওই দিন রাতের বেলা তার যে সঙ্গী থাকে, হুম হুম। সে তার ওই দিন প্রচন্ড জ্বর, ভাইরাল ফিভার, সে আসতে পারেনি, এবং সে বলছে যে এবং পুলিশ থেকে খুব বেশি জোরাজোরি করা হচ্ছিল যে না, আজকে এটা পোস্টমর্টম করতেই হবে, এটা তবে টাইম নেওয়া যাবে না।
তো যেহেতু উনি গভর্নমেন্ট ওয়ান কাইন্ড অফ গভর্নমেন্ট জব, তো তাকে এটা করতেই হবে রাতের বেলা। তো উনি সাহস নিয়ে খুবই কষ্টে ডেড বডিটা কাটেন ওই দিন রাতে। তো উনি এসে দেখেন ডেড বডি নাই। মানে ওনার মাথার মধ্যে ভাঁজ পড়লো, ডেড বডি নাই মানে আমি কাকে কি জবাব দিব? অবশ্যই এটার কোনো নিশ্চয়ই কোনো পরিচয় আছে, ডেড বডিটা আমাকে ব্যাক করে দিতে হবে। সব দোষ তো তার উপর পড়বে তখন, জবাব দিয়ে তাকেই করতে হবে। তাকেই করতে হবে। ডেড বডি কোথায় গেল এটা তো কেউ শুনবে না যে এটা মানে কোনো সুপার ন্যাচারাল ভ্যানিশ হয়ে গেছে এরকম কিছু। হ্যাঁ। তো উনি ডেড বডি খোঁজার জন্য মানে হন্ত হয়ে বেরিয়ে গেলেন ওই রুম থেকে, পোস্টমর্টম রুম থেকে বেরিয়ে গেলেন এবং আশেপাশে টর্চ মেরে দেখছেন কোথাও ডেড বডিটা নাই। হঠাৎ করে মাথা পিছন দিকে তাকালেন, যেটা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। উনি ওনার এক্সপিরিয়েন্সে 30 বছরে তিনি এরকম জিনিস কখনো দেখেনি। এত ডেড বডি তার হাতের উপর দিয়ে গেছে, এত ডেড বডি সে কেটেছে। ওই ডেড বডিটা ঠিক ওয়াই যেভাবে উনি কেটেছে সেভাবে গাছের উপরে, কিন্তু উনি তো রুমের ভেতরে স্টিচ দেয়নি ডেড বডিতে, তাহলে ওইখানে স্টিচ করা আছে। উনি খুবই অবাক হয়ে যায় এবং ওই জায়গায় তার হাত পা ওনার মানে বলতে গেলে যে উনি ওই জায়গায় পড়ে যাবে এরকম অবস্থা। গাছের উপর সেই ডেড বডিটা দেখে এবং গাছের উপর ডেড বডিটা বসে আছে রাসেল ভাই। মজার বিষয় হচ্ছে সে বসে আছে এবং তার দিকেই তাকিয়ে আছে। এইটা দেখে সে দৌড়ে গেছে, কারণ আফটার অল এই রুমটা তো তাকে তালা দিতে হবে, কারণ স্পেসিমেন গুলো চলে গেলে তার তো আর কোনো কিছু থাকলো না। সে রুমে গেল, দেখলো না স্পেসিমেন গুলো আছে এবং মজার বিষয় স্ট্রেচার উপর সে আবার ডেড বডিটা দেখতে পেল। এবার তো ওনার ভয়ের কোনো সীমাই থাকলো না। এখন উনি দোটানায় পড়ে গেছে, আমি কি করব? ডেড বডি রেখে দৌড়ে পালা যাব, নাকি পরের দিন সকালবেলা যদি কোনো ঝামেলা করে? ওনার তো স্টিচ অবস্থায় ডেড বডিটা ছিল না। উনি কি করলো, ওই ভল্ট লাগালো, স্টিচ দিলো এবং খুব ফাস্ট মানে যত তাড়াহুড়া করে স্টিচ দেওয়া যায় ওই ওয়াই শেপ স্টিচ ক্লোজ করলো, ক্লোজ করে ডেড বডি ওখানে রেখে কোনো রকম তালা মেরে সে দৌড়ে পালাতে যাবে, এমন সময় ঠিক যেখানে সে ওই ডেড বডিটা পেয়েছিল গাছের উপর বসে আছে, সেখানে আরেক মানে মানে বিকৃত একটা দৃশ্য দেখে সে ওই জায়গায় বমি করে দিল। সে দৃশ্যটা হচ্ছে ওই ডেড বডির মতো আরো 3-4টা ডেড বডি, সেম চেহারা, সেম বডি এবং ওই ওয়াই শেপ অবস্থায় স্টিচ করা, কি জানি ঠুকরে ঠুকরে খাচ্ছে। এবং ওইটা দেখার পর উনি সাথে সাথে বমি করে দেয় এবং খুব কষ্টে দৌড়ে পালিয়ে ওই যেখানে যে পুলিশ গার্ডটা আছে, প্রায় 2টা মিনিট লাগলো তার দৌড়িয়ে আসতে, এসে ওই ওনাকে বলতে বলতে সে সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। এবং পরের দিন যখন হাসপাতালের রুমে তার ঘুম ভাঙে, মানে তার সেন্স ফেরে, তখন তাকে লোকজন জিজ্ঞেস করে কি হয়েছে। তো উনি তখন সবাইকে জিনিসটা বলে যে এরকম এরকম আমি দেখলাম। এবং তার সেন্স ফেরে 2 থেকে 3 দিন পরে, কারণ ডক্টররা বলেন যে তিনি 2বার ওই মুহূর্তে হার্ট অ্যাটাক করে, ওই দিন রাতে তার 2বার হার্ট অ্যাটাক হয়। এবং পরে সে অনেক কষ্টে বলেছে যে এরকম ঘটনার সম্মুখীন আমি হয়েছি, যেটা আমি আমার এতদিনের কাজ করার মাঝখানে কখনো পাইনি। তো তার যে সঙ্গীটা ছিল, পরে তিনি এই জবটা ছেড়ে দেন এবং ছেড়ে দেওয়ার পরে যেমন এই নর্মাল লাইফ লিড করা স্টার্ট করেন, যে না কখনো সে ডেড বডি কাটবেন না। তার যে সঙ্গীটা ছিল, সেই সঙ্গীটা আপনার রাসেল ভাই ডেড বডি কাটার যে কাজটা, তার কাজটা তখন সঙ্গীটা করতো। খুব রিসেন্টলি সেই সঙ্গীটাও মারা যায় এবং এই ঘটনার এখনো কোনো তদন্ত হয়নি যে সঙ্গীটা কেন মারা যায়। আর যে আঙ্কেল যে আমাকে ঘটনা বললো, তার দেখা মতে আরো অনেক ঘটনা আছে, কিন্তু আমি জিজ্ঞেস করতে চাইলাম অনেক ঘটনা বাদ দিয়ে আপনার সঙ্গীটা কিভাবে মারা গেছে সেটাও সে জানে, আমাকে সে বলতে পারেনি বা বলতে চায়নি কোনো কারণে। আমি অনেক চেষ্টা করেছি রাসেল ভাই ঘটনাটা তার কাছ থেকে জানার জন্য, সে আমাকে কিছুতেই বলে নাই। তবে আশা করছি তাকে আমি রাজি করিয়ে ফেলবো এবং রাজি করানোর সাথে সাথে যদি পারি আমি তাকে স্টুডিওতে আনার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর আলিফ। এবং আমি সবচেয়ে বড় যে কথা হচ্ছে, তাকে যদি সত্যি স্টুডিওতে আনা সম্ভব হয় তাহলে তো মানে কোনো কথাই নেই। আশা করছি কোনো একদিন আমরা সত্যি তাকে স্টুডিওতে নিয়ে আসতে পারবো। আমাকে অয়ন কলাবাগান থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে আমার বাসা কলাবাগান অ্যান্ড আমিও 5 তলায় থাকি, তো খুব ভয় লাগছে। আগের ঘটনাটি সূত্র ধরে তিনি বলেছেন। জাকিয়া ফেরদৌস আমাদের লিখেছেন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে এবং তিনি লিখেছেন যে রাসেল ভাই আজকে সব ভয়ের স্টোরিগুলোর গেস্টদের ইনভাইট করেছেন। আমরা সব দিন সেটা চেষ্টা করি, কিন্তু যেদিন ঘটনা পাই যেমন সেদিন তেমন অতিথিরা আসেন। তিথি আমাদের লিখেছেন ডিফারেন্ট একটা এক্সপেরিয়েন্স, হসপিটালের বেডে শুয়ে ভূত FM শুনছি, হরিবল, বাট গাইজ প্লিজ আমাকে যেন তাড়াতাড়ি রিলিজ দেয়, এই জন্য প্রে করতে বলেছেন। আমি দোয়া করি আপনার যেন তাড়াতাড়ি খুব দ্রুত আপনি সুস্থ হয়ে ওঠেন এবং খুব দ্রুত হসপিটাল থেকে আপনি বাসায় চলে আসেন এবং সেখান থেকে ভূত FM এনজয় করতে পারেন। এজাজ আহমেদ আমাদের লিখেছেন খোরাদিপাড়া
থেকে এবং সিলেট থেকে, এবং তিনি বলেছেন যে ফার্স্ট এসএমএস পড়লে অনেক খুশি হবো, আজকের ঘটনাগুলো অসম। মিনহাজ আমাদের এসএমএস করেছেন এবং তিনি হচ্ছে সোহরাওয়ার্দী মেডিকেল থেকে এসএমএস করেছেন। সোহরাওয়ার্দী মেডিকেল থেকে তিনি বলেছেন যে এমন একটি জায়গায় শুয়ে আমরা দুই ফ্রেন্ড ভূত এফএম শুনছি, যে পাশে ফরমালিনে ভেজানো বেশ কয়েকটা ডেড বডি, ভয় পাওয়ার চেষ্টা করছি। ওকে, রফিক আমাদের লিখেছেন যে একা একটি হসপিটালের তিনি হচ্ছে আছেন এবং তিনি ডিউটিতে আছেন, এবং তিনি বলছেন যে যেখানে গতকাল একটা পেশেন্ট মারা গেছে সেই জায়গায় তিনি তার ডিউটি পড়েছে, এবং এটা হচ্ছে আইসিইউতে, এবং তিনি বলছেন শরীর শিরশির করছে আমার। আমাকে আহমেদ রাজু লিখেছেন যে মানুষকে ভয় দেখায় বলে ফুটখাত লিখেন। ওকে, তিনি আমাদের অনেক প্রশংসা করছেন, থ্যাঙ্কস আমাদের সঙ্গে থাকার জন্য। আয়েশা আমাদের মহাখালী থেকে এসএমএস করেছেন, তিনি লিখেছেন ডক্টর আলিফের ঘটনাটা মারাত্মক ভয়ের। যারা বিশেষ করে যারা চিকিৎসক পেশা মানে চিকিৎসা পেশার সাথে জড়িত আছেন, যারা ডাক্তার, তাদের ঘটনাগুলো আমি দেখেছি সবসময় সবার কাছে খুব অদ্ভুত লাগে, এবং তারা খুব কাছাকাছি, মৃত্যুর কাছাকাছিও মানুষকে যেমন দেখেন তেমনি নানান ধরনের জিনিসপত্র, তাদের মানে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা তাদের হয়। সুতরাং আমি মানে বিনীতভাবে অনুরোধ জানাবো যারা আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে শুনছেন, তাদের জীবনের ঘটনা বা আপনাদের কলিগদের যে সমস্ত ঘটনা বা আপনাদের হসপিটাল নিয়ে যে সমস্ত ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। সেটা যদি ঢাকার বাইরে থেকে হয় তাহলে ইমেইলে বা অডিও ক্লিপের মাধ্যমে, যদি ঢাকায় হয় তাহলে তো সরাসরি স্টুডিওতে এসেই শেয়ার করতে পারেন। এবং আমি আশা করছি যে এই যে শত শত সহস্র সহস্র সমস্ত লিসনার, লাখ লাখ আমাদের যে শ্রোতা, তারা তাদের যে চাহিদা যে ডাক্তারদের ঘটনা শুনবেন, সেই আশাটা অনেক পূরণ হয়ে যায়। এবং সবার স্বার্থে আপনারা চলে আসুন। আমাদেরকে শুভ কিবোর্ডিস্ট পাবনা থেকে আমাদের এসএমএস করেছেন, তিনি আমাদের সাথে নতুন জয়েন করেছেন, তিনি বলছেন ভূত এফএম পুরাই অসম, থ্যাঙ্কস আমাদের সঙ্গে থাকার জন্য। অমি মোহাম্মদ পুর থেকে আমাদের এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন তুষার, এসএমএস করেছেন আমাদেরকে সায়াদ খুলনা থেকে, পাপড়ি আমাদের এসএমএস করেছেন, সাদিয়া সিলেট থেকে আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বলছেন আজকের এপিসোডটি সুপার। আমাকে এসএমএস করেছেন পাপড়ি ভূতের গলি থেকে, অনেকদিন পর তিনি আমাদের সাথে, খুব ভালো লাগছে তার। আমাদেরকে লাভ স্টার বয় সিলেট থেকে এসএমএস করেছেন, তিনি ফার্স্ট স্টোরি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। পোস্টমর্টম, আচ্ছা পোস্টমর্টম কেন করতে হয়, ও মাই গড, পোস্টমর্টম কেন করতে হয় এটা ঠিক এই শোতে বলার মতন আর কি না। আচ্ছা, আমাকে ডক্টর হাসান লিখেন, ভাই চিঠি কি পাঠানো যাবে? আমাদের 984 নামে একটা পোস্ট বক্স রয়েছে, এবং আপনি সরাসরি রেডিও ফুর্তির অফিসেই কিন্তু পাঠিয়ে দিতে পারেন, এবং সেই অ্যাড্রেসটি আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। সেখানে আপনি অবশ্যই উপরে উল্লেখ করতে হবে যে আপনি ভূত এফএম এ চিঠিটি পাঠাচ্ছেন। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে রেডিও ফুর্তি, তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের গুলশান 2 এবং 8 ফ্লোর গুলশান 2, এখানে আপনি আমাদেরকে চিঠি পাঠিয়ে দিতে পারেন, এবং সেই চিঠিতে আপনারা উল্লেখ করতে পারেন আপনার ঘটনাটি, এবং খুব ভালো হয় যদি চিঠি কম্পোজ করে পাঠান আমাদের কাছে, তাহলে আমাদের পড়তে সুবিধা হয়। আমি বলি যে আমাদের কন্ট্যাক্ট আছে যে রেডিও ফুর্তি লিমিটেড, ল্যান্ডমার্ক 8 ফ্লোর 12 to 14, গুলশান নর্থ CA, গুলশান 2, ঢাকা 1212 বাংলাদেশ। এখানে আপনারা চাইলে আমাদেরকে সরাসরি যোগাযোগ করতে পারেন, বা আমাদের ওয়েবসাইট রয়েছে www.radiofurti.fm, সেখানেও কিন্তু আপনি চাইলে সরাসরি যে আমাদের ঠিকানা জেনে নিতে পারেন, এবং তারপরে আপনি আমাদের কাছে চিঠি পাঠাতে পারেন। আমি চিঠি দিয়ে ঘটনা তো বলে দিলাম, আরেকবার মনে রাখেন, রেডিও ফুর্তি লিমিটেড, ল্যান্ডমার্ক 8 ফ্লোর 12 to 14, গুলশান নর্থ CA, গুলশান 2, ঢাকা 1212। যাই হোক, আমি আজকের এই চমৎকার এপিসোডটিতে আরো নতুন নতুন সমস্ত অতিথিরা আছেন, তারাও আসবেন। আয়ুব বাচ্চু আমাদের সঙ্গে রয়েছেন, আমি বারবার করে বলছি তার নামটি, এবং আমরা খুবই অনার্ড যে তিনি আমাদের সাথে জয়েন করেছেন, আমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন আর কি। তো যাই হোক, আজকের এই চমৎকার এপিসোডটি এর পরেও যদি কেউ মিস করে ফেলেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনি আবার এই এপিসোড শুনতে পারবেন। কিভাবে? আপনি এয়ারটেল এম রেডিওর মাধ্যমে খুব সহজেই এপিসোডে শুনতে পারেন। সেটা আপনি যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22, তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোড যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে, এবং যেই এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা আপনি চাইলেই শুনতে পারেন। অ্যান্ড নাও লিসনার্স গেট দ্য ভূত এফএম টিউন, যেটা মাসুম এই মুহূর্তে প্লে করছে, এবং তিনি বলছেন এবং এই যে টিউনটি আছে, এই টিউনটি আপনি আপনার কলার টিউন, মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারেন,
ফ্রম এয়ারটেল। আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই টিউনের কোড নাম্বারটি মনে রাখতে হবে। কোড নাম্বার ইজ 92125 অ্যান্ড ইউ ক্যান অ্যাক্টিভেট ইট বাই সেন্ডিং এসএমএস। জাস্ট একটা এসএমএস পাঠিয়ে আপনি এই টিউনটি আপনার করে ফেলতে পারেন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন সিটি স্পেস দিয়ে টাইপ করুন 92125 এবং এই এসএমএসটি পাঠিয়ে দিন 3123 নাম্বারে। ব্যাস, এসএমএসটি আপনার হয়ে যাবে। এই টিউনটি আপনার হয়ে যাবে। আমাদের যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আপনি যদি আমাদের সাথে সরাসরি ইমেল করে এখানে স্টুডিওতে উপস্থিত হতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofoti.fm। এখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন। আমরা সেই ঘটনাটি আপনাদের সেই ঘটনাটি যদি সিলেক্টেড হয় তাহলে ডেফিনেটলি আপনাকে কল করব। আপনি স্টুডিওতে এসে সরাসরি ঘটনা বলবেন, অথবা আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাবো। দেশের বাইরে যারা রয়েছেন তাদেরকে বলবো যে আপনার ঘটনাটি রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং সেই অডিও ক্লিপটি যদি সিলেক্টেড হয় তাহলে ডেফিনেটলি আমরা সেই অডিও ক্লিপটিও পড়ে শোনাবো। যাই হোক, আমরা চলে যাচ্ছি আইয়ুব বাচ্চু, আমাদের অনেক শ্রদ্ধার একজন মানুষ, অনেক পছন্দের একজন মানুষ, এবং আমি যাকে বলা হয় বাংলাদেশের লিভিং লেজেন্ড, এবং সেই আইয়ুব বাচ্চু তার একটা এক্সপিরিয়েন্স আমরা এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করছি। চলো শুনে আসছি আইয়ুব বাচ্চু সেই এক্সপিরিয়েন্সটি, এবং তারপরে আবারও ফিরে আসছে। হ্যালো লিসনার্স, আমি সাদ। ভূত এফএম এ আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। আমি এই মুহূর্তে আছি কিচেনে। এটা এমন একটা কিচেন যেখান থেকে খাওয়া তৈরি হয় না, তৈরি হয় অসাধারণ সব গান। অনেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি এই মুহূর্তে আছি আমাদের সবার প্রিয় আইয়ুব বাচ্চু, অর্থাৎ বাচ্চু ভাই স্টুডিও এবি কিচেনে। আর আমার সাথে আছেন এই মুহূর্তে আইয়ুব বাচ্চু। না, আজ তার সাথে কোনো গানের ব্যাপারে কথা বলতে আসিনি। আজ এখানে এসেছে আইয়ুব বাচ্চুর নিজস্ব একটি ভৌতিক এক্সপিরিয়েন্স শোনার জন্য। চলুন শোনা যাক। ভূত আছে কিনা আমি জানি না, ভূত বললে কিছু আছে কিনা, বাট একেবারে নাই তাও বলতে পারছি না। ব্যাপারটা খুবই সিম্পল এই কারণে, কারণ আমরা আজকে থেকে, আমি তখন সোলো, আমার একটা মি অ্যান্ড মাই ফ্রেন্ড যেরকম আমরা একটা টিম ছিলাম। আমি যেটা বলছি সেটা প্রায় 86 এর দিকের কথা। 86 এর দিকে আমার কিছু ফ্রেন্ডসরা মিলে আমরা ইংরেজি কাভার বাজাতাম, বিভিন্ন পার্টিতে বাজাতাম। তা এখন বাজাতে বাজাতে এক পর্যায়ে আমরা একটা ইনভিটেশন পেলাম সিলেট চা বাগানে, লাকাতুরা চা বাগানে। আমি বাগানটার নাম নাই বা বললাম। একটা চা বাগানে দাওয়াত পেলাম যে এখানে পার্টি হবে, বাজাতে হবে, ডাঙ্কান 100 ইয়ার সেলিব্রেশন। তো আমাদেরকে থাকার জন্য যে ভিলাটা দেওয়া হলো, একেবারে থমথমে বিশাল বড় একটা বাংলো, কিন্তু খুবই থমথমে। তা আমরা গিয়ে পৌঁছেছি তখন রাত প্রায় 12টা। খাওয়া দাওয়া করতে করতে প্রায় রাত 2টো। এখন এক একজন এক এক রুমে সেটেল হবে। ন্যাচারালি আমি একা থাকি এক রুমে, আর আমার পার্শ্ববর্তী আমার অন্যান্যরা সবাই মিলে থাকে। তা আমি কখনো রুম শেয়ার করি না উইদাউট মাই ওয়াইফ। আর তখন তো বিয়ে করিনি, তারপর রুম শেয়ার করি না। তো এক পর্যায়ে দেখলাম যে রুমের মধ্যে ঢুকার পরে আমার মনে হলো যে শুধু আমি একা ঢুকিনি, আমার সাথে অনেকেই ঢুকে। চারিদিকে তাকিয়ে দেখি কেউ নেই, আমি আর আমার লাগেজটা ছাড়া, আমার গিটার ছাড়া। আর অন্যান্যরা সবাই অন্যান্য রুমে সেটেল হয়ে গেছে তাদের। আমি এতটাই ভয় পেয়েছিলাম যে আমি ওখান থেকে লিটারেলি আমার গিটার এবং ব্যাগ নিয়ে আমি পার্শ্ববর্তী ওরা যে রুমে ঘুমিয়েছে ওদের রুমে চলে গেছে, এই রুম ছেড়ে। আমার মনে হচ্ছিল কেউ একজন আমার পাশে এসে বসলো, বসে আমার গিটারটা ধরে দেখলো, এবং কিছু একটা হচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি না কিন্তু অনুভব করতে পারছি। তো তখন থেকে ওই সময় মনে হচ্ছিল যে ভূত বলে কিছু নেইও বলা যাচ্ছে না, আবার আছেও বলা যাচ্ছে না। সবই বিশ্বাসের ব্যাপার। মানুষ থাকলে জিন যেমন আছে, তো ভূতের ব্যাপারটা একটু ভৌতিক হলেও একেবারে এড়িয়ে যাওয়া যাচ্ছে না আর কি। একটু সাবধানে থাকা ভালো সবাই। অনেক থ্যাংকস বাচ্চু ভাই, এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক 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 এসএমএস আসছে অলরেডি, এবং আমি জানি যে এরকম একজন ব্যস্ত মানুষ, এরকম একজন মানে কি বলবো যে অনেক ব্যস্ততার মধ্যে যাকে সব সময় কাটাতে হয়, তিনি আমাদের সাথে জয়েন করেছেন এবং তিনি তার এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। এই জন্য অনেক ভালো লাগলো আমার, এবং আপনাদেরও ভালো লাগছে। আপনার সাথে এক্সপিরিয়েন্স, আপনার সাথে এসএমএস মাধ্যমে সবাই জানিয়ে দিচ্ছেন। যাই হোক, আমরা এখন যেটা করবো, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে আমাদের যেতে হবে, এবং সেই বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফুর্তি।
by Adele. আমি মিশু বলছি, সমাজকর্ম ডিপার্টমেন্ট, বোরহানুদ্দিন কলেজ। এই বছরই ঘটনাটা আমার। এটা হচ্ছে ফেব্রুয়ারিতে রাত 10:30। ওই দিন হচ্ছে প্রচন্ড বৃষ্টি ছিল, বাসায় যাচ্ছি। তো ঢাকা ইউনিভার্সিটির যে সায়েন্স ফ্যাকাল্টির যে হলটা, শহীদুল্লাহ হল, ওইখান থেকে যাচ্ছি। হঠাৎ করে অনেকক্ষণ ধরেই একটা লোককে আমি খেয়াল করছিলাম যে রাস্তার মাঝখানে, মানে রাস্তার মাঝ দিয়ে হেঁটে আসছিল। তো হাঁটছি হাঁটছি হঠাৎ করে একটা গাড়ি আসলো এবং লোকটা একদম উধাও। আমি প্রায় 3-4 মিনিট ধরে ওই লোকটাকে অনেকক্ষণ খুঁজতেছিলাম, বাট পাচ্ছিলাম না। পরে দেখলাম চারপাশে, দেখলাম যে কেউ নেই ওইরকম। আর আরেকটা ঘটনা আছে আমার, এটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের, ওর এক জ্যাঠার কাহিনী। ওর বড় চাচা, উনি হচ্ছে গ্রামে থাকতো, কৃষি কাজ করতো। তো উনি গ্রামে হচ্ছে পানি দেওয়ার জন্য মেশিন ঘর থাকে না, ওই মেশিন ঘরে উনি পানি ছাড়তে গেছে। সবসময় ছাড়ে। তো একদিন হচ্ছে উনি যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে উনি পিছন দিক থেকে দেখলো যে মানে কেউ ওনাকে ফলো করতেছে। উনি এটাকে, মানে বেশি সাহসী ছিল তো এই জন্য হচ্ছে উনি আর এটা ইগনোর করে সামনে চলে গেছে। তারপর অনেকক্ষণ হাঁটার পরে উনি ওই মেশিন ঘরে গেল, গিয়ে হচ্ছে পানি দিল, পানি ছাড়লো। বের হয়ে এসে আর উনি দেখলো যে উনি, মানে ওনার সামনে কালো কি যেন একটা ঘুরতেছে। আর কিছুক্ষণ পরেই আর ওনার তেমন একটা ছিল না, উনি দৌড় দিতে চাইলো কিন্তু পড়ে গেল। পড়ে যাওয়ার পরে ওনার হাত পা একদম পাথরের মতো ভারী হয়ে গেল, উনি আর নড়তে পারেনি। তারপর হচ্ছে উনি কিছুক্ষণ পরে উনি নাকি এরকম ফিল করলেও যে উনি বাতাসের মধ্যে 5-6 ফিট উপরে ভাসতেছে। তারপর উনি চিল্লাফাল্লা করলো। আর ওই দিন আর উনি বাড়িতে ফিরতে পারেনি। তো উনি বাড়িতে ফিরেনি দেখে ওনার বাড়ির লোকজন পরের দিন এসে খোঁজ করতে লাগলো। খোঁজ করে ওনাকে অনেক খোঁজাখুঁজির পরে পাওয়া গেল একটা গাছের ডালে, যেখানে ওনার শরীরে প্রচন্ড রকমের ক্ষতচিহ্ন ছিল, ওনার গায়ে, মুখে, চোখে এবং পিঠে। পরে ওনাকে নিয়ে হচ্ছে অনেক ট্রিটমেন্ট করানোর পরে উনি বলে যে এরকম এরকম আমাকে ধরতে। উনি পরে এই সবটা বলে। তারপর আর এই ঘটনাটা হচ্ছে ওই এলাকার একটা প্রচলিত ঘটনা। ওই ঘটনাটা প্রায় সবাই জানে, কিন্তু উনি একটু বেশি সাহসী ছিল দেখে উনি এটা, এই জিনিসটা উনি মানতো না। আর এই জন্যই হচ্ছে এই ফাঁদে পড়তে। Radio 88.0 FM. By Adele. শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং মাসুম নতুন কিছু মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক আজকে অ্যাড করছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, এবং তার কিছু প্রশংসা আমরা পেয়েছি। থ্যাঙ্কস মাসুম। এবং আশা করছি যে ভূত এফএমে আমরা রেগুলার আপনাদের যে সমস্ত আপনাদের কাছ থেকে ফিডব্যাক পাই এবং আপনারা এই প্রোগ্রামটিকে আরো কিভাবে ভয়ঙ্কর করা যায় সে সমস্ত বিষয়ে যখনই আমাদের লিখে পাঠান আমরা সেগুলো সব খুব গুরুত্বের সাথে দেখি এবং সেই তার প্রতিফলন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, আমাদেরকে শাহরিয়ার তার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে লিখেছেন যে ডক্টর আলিফ ভাই পোস্টমর্টম করার জন্য বোর্ড লাইটের প্রয়োজন হয় এবং এবং তিনি বলছেন যে নাইটে করতে হলে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট লাগে। আচ্ছা, আমি জিজ্ঞেস করেছিলাম যে ইনকোয়েস্ট ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট ছিল কিনা, এবং তিনি বলছেন যে পর্যাপ্ত পরিমাণে লাইট ছিল এবং হ্যাঁ সেটাও ছিল, যে সমস্ত কিছু রিকোয়ারমেন্টস আছে সেগুলো পূরণ করা হয়েছিল, সেটা আলিফ একটু আগে আমাকে বলে গেছেন এই এসএমএসটি দেখার পরে। সবুজ আমাকে লিখেছেন
সবুজ লিখেছেন জালালাবাদ খুলশি না খুলশি চিটাগং থেকে। এবং তিনি লিখেছেন যে অনেক অনেক ভয় লাগছে আমাকে। মিরাজ SMS করেছেন HTM শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে, কলেজের স্টুডেন্ট তিনি, এবং তিনি বলছেন যে বাসায় আজ আমি একা ছিলাম, তাই ভূত FM শোনার সময় খুব ভয় ভয় লাগছে। পাশের রুমে কিসের যেন একটা শব্দ, এরকম অনেক আওয়াজ হয়তো এখন শুনতে পাবেন। আচ্ছা, সাকিব আমাকে লিখেছেন উত্তরা থেকে, অলওয়েজ ফিয়ার বিকজ ভূত FM ইজ হিয়ার। লিয়া বসুন্ধরা থেকে লিখেছেন আই এম লিসনিং। আচ্ছা, তিনি ভূত FM শুনছেন এবং তার সঙ্গে রয়েছে তার নতুন ফোন। অর্পিতা আমাকে লিখেছেন যে আমি আর আমার দিদি লিমা দুজনে মিলে ভূত FM শুনছি, খুব জোশ লাগছে। এছাড়াও দেখতে পাচ্ছি আমাকে SMS করেছেন লিখি মিরপুর থেকে। এছাড়া আমাদেরকে মাসুদ পারভেজ SMS করেছেন আমাদেরকে অভিক, লিখেছেন যে ইটস মাই ফার্স্ট SMS, এবং তিনি বলছেন যে ভূত FM রক্স। ডক্টর আলিফের সেকেন্ড স্টোরি ওয়াজ সো নাইস, আমাকে SMS করেছেন জোহরা, এবং তিনি বলছেন যে তিনি বলছেন যে অন্য গেস্টদের চাইতেও এবি অর্থাৎ আয়ুব বাচ্চু যে ঘটনাটি শেয়ার করেছেন সেটা অনেক ছোট হলেও অনেক জোর। ডেফিনেটলি। আমাদেরকে এছাড়াও রোহিত SMS করেছেন, মাসুমকে থ্যাঙ্কস জানিয়েছেন আজকের সাউন্ডের জন্য। আমাদেরকে এছাড়াও SMS করেছেন সজীব। SMS না পড়লে তিনি বলছেন যে FM অফ করে চলে যাব, কিন্তু আচ্ছা, অনেক SMS পড়তে পারছি না। সবাই যদি এরকম করেন তাহলে খুব মুশকিলে পড়বো, কিন্তু আমি খুব লাকি যে সবাই এরকম করছেন না। এছাড়া আমাদেরকে SMS করেছেন রূপা, আলিফ ভাইয়ের স্টোরিগুলো জোস। ইরিন আমাকে SMS করেছেন, লিখেছেন আই লাভ ভূত FM। ইথিকা লিখেছেন সরি আই ওয়াজ লেট। মহসিন আমাকে SMS করেছেন খুলনা থেকে, ভয় পেয়েছেন তিনি। এবং এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আরো অনেকেই আমাদের SMS করছেন। আমি চলে যাচ্ছি আমাদের আরো একটি ঘটনায়, এবং এই ঘটনাটি যথারীতি একটা ইমেইলের মাধ্যমে এসছে, সুতরাং আমাকে পড়ে শোনাতে হবে। আমি ঘটনাটি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, আমাদের সঙ্গেই থাকুন। আমাকে যিনি ঘটনা লিখেছেন একদম তার ভাষায় পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, এবং আমি আশা করছি আপনি এটা পড়ার সময়ও ভালোর দলে। আমার নাম শফি, আমি বর্তমানে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করছি। আমার ঘটনাটা 2007-এর দিকের ঘটনা, যখন আমি ফ্যামিলির সাথে ঢাকার নিকুঞ্জ 2 আবাসিক এলাকায় থাকতাম। আমাদের বাসাটা একটা 3 রাস্তার মোড়, এবং মোড়ের একটা কর্নার প্লট, এর দোতলায় দক্ষিণ দিকের ফ্ল্যাট ছিল। আমি সঙ্গত কারণে বাসার নাম্বার রোড কিছুই বলছি না। আমার রুমটা ছিল কর্নার মুখী, এবং রুমে একটা বারান্দাও ছিল। ঘটনা ঘটেছিল মে জুন গ্রীষ্মকালের দিকে। গরমের কারণে আমি বারান্দার দরজা জানালা খোলা রেখে ঘুমাই, আর যে কোনো রাতের মতোই আমি দরজা খোলা রেখেই ঘুমাচ্ছি। রাত তখন 2টা থেকে 3টা বাজবে। আমার ঘুম ভেঙে গেল বিড়ালের ম্যাও ম্যাও একটা শব্দ শুনে। অর্থাৎ এই বিড়ালের শব্দ কোনো সাধারণ বিড়ালের মতন ছিল না। একটা বিড়াল যখন খুব রেগে গেলে বা ভয় পেলে যেরকম শব্দ করে, অনেকটা সেরকম হিংস্র টাইপের ছিল। আমি তো রাতের মাঝখানে ঘুম থেকে উঠে ভীষণ বিরক্ত হয়ে আমি ঘুম ঘুম চোখে শব্দটার সোর্স খুঁজতে থাকি। আমার কাছে মনে হয় যে বিড়ালটা আমার বিছানার নিচ থেকে শব্দ করছে, ডাকছে। কৌতূহল বশত খাটের নিচে তাকাই, আবছালতা দেখতে পেলাম একটা কালো অথচ ধূসর রঙের বিড়াল খাটের নিচের কোণতে জড়সড় হয়ে ভয়ঙ্কর আওয়াজ করছে, এবং থেকে থেকে হিসিং এর মতো একটা সাউন্ড আসছে। অন্ধকারেও বিড়ালটার চোখ দুটো জল করছিল, মনে হচ্ছিল সে কারো কাছ থেকে পালানোর চেষ্টা করছে। জিনিসটা আমার কাছে খুবই উদ্ভট লাগলো। আমার ঘরে বিড়াল আসার কথাই নয়, এবং কোনো কারণ নাই, আমি বিড়াল পালতাম না, এবং সেখানে কখনো কোনো খাবারও থাকতো না। হঠাৎ বিড়াল হিংস্রভাবে ডাকা, এবং সেই সাথে একটা ওই শিশানোর মতো শব্দ, হিসিং এর মতো একটা সাউন্ড করতে থাকলো, এবং রুমে আমি বেশ ঠান্ডা ঠান্ডা অনুভব করতে লাগলাম। বিড়ালটা যেই দিকে তাকিয়ে শব্দ করছিল আমি সেই দিকে তাকাই, এবং যা দেখি তা দেখে আমি প্রায় প্যারালাইজড হয়ে যাই। আবছা আবছা আলোতে আমি দেখতে পাই একটা মানুষরূপী অবয়বটা আমার খাট থেকে মাত্র 1 থেকে 2 কিলোমিটার দূরে, 2 মিটার দূরে দাঁড়িয়ে আছে। অবয়বটা 5 ফুটের একটু লম্বা ছিল, 5 ফুটের মতো লম্বা ছিল, এবং ধূসর ছায়ার মতো দেখতে। বিড়ালটার মতো আমিও তখন বিছানার ওপরের কোণাতে জড়সড় হয়ে যাই, এবং আমার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। আমি তখন মনে মনে আল্লাহর নাম নেওয়ার চেষ্টা করি। আমি ভয়ে ভয়ে চোখ বন্ধ করে ফেলি, এবং কিছুক্ষণ পর বিড়ালটা চুপ হয়ে যায়। আমি চোখ খুলে দেখলাম অবয়বটা নেই, এবং বিড়ালটা দৌড়ে বারান্দার দিকে ছুটল। আমিও কি মনে করে বারান্দায় ছুটে গেলাম,
এবং বিড়ালটাকে কোথাও দেখতে পেলাম না। বাসার সামনে রাস্তার অপর পারে একটা আবছা অবয়বের মতো কিছুকে আস্তে আস্তে সরে যেতে দেখলাম। আমার ওই রুমে আরো অনেক ঘটনা ঘটে। আমি প্রায়ই কিছু একটা প্রেজেন্স অনুভব করতাম এবং যে রাতে এরকম হতো সে রাতে আমি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতাম। আর একটা ঘটনাও প্রায় হতো। মাঝরাতে মনে হতো কে বা কারা আমার বাসার সামনে উচ্চ স্বরে কথা বলছে এবং এই কথার গতি আস্তে আস্তে বেড়ে যেত, যা কিছু গান, কার্টুন অথবা কমেডি সিনেমাতে দেখা যায়। যে ভাষাতে তারা কথা বলতো তা আমি আগে কখনো শুনিনি এবং তাদের কথোপকথন কিছুই বুঝতে পারতাম না। এই সময় আমি বারান্দাতে গেলে কিছু দেখতে পেতাম না এবং কোনো শব্দ আর শুনতে পেতাম না। আমার ওই বাসার শেষ ঘটনাটা ঘটে 2008-এর ফেব্রুয়ারির এক রাতে, যখন আমি আমার রুমের পাশের বাথরুমে আটকা পড়ে যাই এবং দরজা ভেঙে আমাকে বের করতে হয়। এর আগে ওই বাথরুমের দরজাতে কখনোই কোনো সমস্যা হয়নি। আমরা এইসব ঘটনা নিয়ে আমাদের বাড়িওয়ালার সাথে কথা বলতে চেষ্টা করি, কিন্তু তাতে তারা রাজি হননি। শুনেছি 3 রাস্তার মোড়ের বাসাগুলোতে প্যারানরমাল ঘটনা নাকি অহরহ ঘটে। আমি ঘটনাগুলোর ব্যাখ্যা আজও দিতে পারিনি। এরপর 2008-এর অক্টোবরে ওই বাসা ছেড়ে দিয়ে আমরা বসুন্ধরা আবাসিক এলাকাতে আমাদের নিজেদের বাসাতে মুভ করি। নিজের বাসাতে ওঠার পরে আর কোনো ঘটনা ঘটেনি মহান আল্লাহর অসীম রহমতে। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। সবাইকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার ঘটনাটি পাঠানোর জন্য। আপনি অনেক দূরে আছেন, তারপরে আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ। আপনাদের কাছেও এরকম যারা শুনলেন তাদের কাছেও নিশ্চয়ই এরকম ধরনের অনেক ঘটনাই রয়েছে। সেই ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন ইমেল করে। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radiofurti.fm। আমাদের সাথে যারা এসএমএস এর মাধ্যমে বিভিন্ন কথা শেয়ার করতে চান তাদেরকে এসএমএস করার নিয়মটি বলে দিচ্ছি। আমাদের এসএমএস করতে হবে যেভাবে: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি আমাদের নতুন একজন অতিথি আমাদের সাথে এই মুহূর্তে জয়েন করছেন, তার কাছে আপনার নামটা বলে প্লিজ আপনার ঘটনাটা শেয়ার করবেন। ধন্যবাদ রাসেল ভাই। আমি হানিফ, এসেছি পান্থপথ থেকে। আমি পান্থপথে একটু এগিয়ে আসবেন প্লিজ। আচ্ছা প্লিজ। ধন্যবাদ রাসেল ভাই। আমি হানিফ, এসেছি পান্থপথ থেকে। আমি পান্থপথের একজন স্থায়ী বাসিন্দা। তো আমার ঘটনাটা আমার বাসা কেন্দ্রিক। তো আমার ঘটনার শুরুতে আমি আমার ফ্যামিলির একটু বর্ণনা দিচ্ছি। আমার ফ্যামিলিতে আমার বাবা মা জীবিত নেই। আমার বড় ভাই আর ভাবি আছেন। তো আমার ভাই একজন ইউনিভার্সিটি টিচার। তো গত জানুয়ারি মাসে উনি একটা স্কলারশিপ পেয়ে ইংল্যান্ড চলে গেছেন উইথ আমার ভাবিকে নিয়ে আর কি। তো আমাদের বাসাটা খুব ছোট একটা বাসা। বাসাটা দোতলা। তো নিচতলায় আমরা থাকি আর উপরতলাটা কমপ্লিট হয়নি, দ্যাটস ওয়াইটা আমরা ফার্নিচারের জন্য ভাড়া দিয়েছি। তো দেখা যাচ্ছে যে বাসায় ভাই ভাবে চলে যাওয়ার পরে সম্পূর্ণ আমি একা। আর বাসায় দারোয়ান আছে একজন, আর দারোয়ানের ওয়াইফ আছে একজন। তো দারোয়ান এবং দারোয়ানের ওয়াইফ দেখা যাচ্ছে অলমোস্ট তারা গ্যারেজেই থাকে রাত্রেবেলা, আর দিনের বেলা একটু বাইরে যায়। অনেক সময় দারোয়ান বাজার করতে যায়, আর দারোয়ানের ওয়াইফ যিনি আছেন তিনি বিভিন্ন বাসায় কাজ করেন, সেটাই আর কি। তো আমি বাসায় অ্যাজ ইট ইজ ভাইভাবে চলে যাওয়ার পরে এভরিথিং নর্মাল, সবকিছু ঠিক মতো চলছে। তো একদিন সকালে ঘুম থেকে ওঠার পরে দেখি যে আমার যে দেয়াল ঘড়িটা সেটা বন্ধ, বেজে আছে 4:10। তো লিসেনার আপনারা একটু খেয়াল করবেন, টাইমটা ছিল 4:10। হোয়াট এভার, আমি তারপর চিন্তা করলাম যে এটা ঘড়িটা ব্যাটারি শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, ঠিক আছে আমি এটা পাল্টে দিলেই হলো। তো এইভাবে আমি ওয়াশরুমের দিকে যাচ্ছি এবং দেন যাওয়ার পথে আমি খেয়াল করি যে ড্রয়িং রুমের ঘড়িটা বন্ধ হয়ে আছে। তো ড্রয়িং রুমের ঘড়িটা বন্ধ হয়ে আছে, আমি খুব অবাক হলাম, দুটো ঘড়ি একসাথে বন্ধ এবং ওইটার টাইমও একই সেম টাইমে বন্ধ হয়ে গেছে, যে 4:10। তো বিষয়টা খুব অবাক লাগলো যে 4:10-এই দুটো ঘড়ি একসাথে বন্ধ হলো রাত্রিবেলা। আচ্ছা ঠিক আছে, হতেই পারে, এটা একটা কোইন্সিডেন্স বা কাকতালীয় ঘটনা মনে করে আমি ফ্রেশ হলাম, বাইরে গেলাম, নাস্তা টাস্তা করে দুটো ব্যাটারি নিয়ে আসছি, এই দুটো ঘড়িতে একসাথে ব্যাটারি সেট করব। তো ফার্স্ট ড্রয়িং রুমের ঘড়িটা সামনে পড়ছে, তো ওটা ধরতে হবে আগে। তো ওটা ব্যাটারি চেঞ্জ করার জন্য যেই ওটা ধরেছি যে এবার নামাবো, এট দ্য মেইন টাইম ঘড়িটা চলা শুরু করছে। তো আমি তো বেশ খুশি আর কি যে ঘড়িটা ব্যাটারি, নতুন ব্যাটারি ছাড়াই চলছে, তো বেশ ভালো, ঠিক আছে। মোবাইলে টাইম দেখে ওটাকে সেট করে ঝুলিয়ে দিলাম আমার। এট দ্য মেইন টাইম আমি যখন আমার ঘরে আসি, আমার ঘড়ির যেটা আমার নিজের ঘরে যেটা দেয়াল ঘড়ি, সেটার ব্যাটারি চেঞ্জ করব। তো এসে দেখি যে অলমোস্ট ঘড়িটা চলতেছে। তো আমি তো চিন্তা করতেছি ঘড়িটা চলা শুরু করলো, এবং এই মাত্রই চলা শুরু করছে। দ্যাট মিনস ওই 4:10 থেকে একটু বেশি আর কি, 4:10 সাড়ে 10 কি 11 মতো বাজে, মানে এখনই চলা শুরু হলো আর কি।
তখন খুব অবাক লাগলো যে দুটো ঘড়ি একসাথে বন্ধ হলো, আবার একসাথে চলতেছে উইদাউট নতুন ব্যাটারি, বুঝতেছি না বিষয়টা। আচ্ছা ঠিক আছে, আমি ছোটবেলা থেকেই বেশ লজিক্যাল এবং বেশ সাহসী একটা মানুষ। তো দ্যাটস ওয়াই আমার ভাই ভাবি আমাকে রেখেই চলে গেছে, যে জানে যে এর কোনো প্রবলেম হওয়ার কথা না। তো এই জিনিসটা দেখার পর আমার যতটা সাহসী থাকুক না কারণ একটু কিন্তু কিন্তু জাগে মনে। তো হোয়াট এভার, ওই গোটাও টাইম ঠিক করে আমি ঝুলিয়ে দিই। দেওয়ার পর দুদিন বেশ ঠিক মতোই কাটলো। তো দুদিন পরে সকালবেলা দারোয়ান আমার বাসায় বেল দিচ্ছে। গেট খুলে বলতেছি যে কি হয়েছে? বলছে, ভাইয়া আপনি কি গ্যারেজ থেকে ঘড়ি সরাইছেন নাকি? আমি বলছি, ফাজলামি করেন নাকি আমার সাথে? আমি গ্যারেজ থেকে ঘড়ি সরাবো কেন? কেন সরাবো? তখন বলছে, না আপনি সরাইছেন, সরাই দুষ্টামি করতে পারেন। আমি বলছি, না আমি গ্যারেজ থেকে ঘড়ি সরাই নাই, কেন ঘড়ি কই? বলতে ভাই গ্যারেজের ঘড়িটা নাই। কারণ গ্যারেজেও একটা ওয়াল ক্লক ছিল, সেই ঘড়িটা পাওয়া যাচ্ছে না। তখন আমি খুব সারপ্রাইজ যে গ্যারেজ থেকে ঘড়ি চুরি হয়ে গেছে। ঘড়ি ছাড়াও কিন্তু অনেক কিছু আছে, দ্যাট মিনস আরো অনেক জিনিসপত্র আছে। তারপরে পানির মোটর আছে, যেটা সব থেকে এক্সপেন্সিভ। তো এগুলা কিছু না নিয়ে ঘড়ি নিয়ে চলে গেলো, এটা খুব অবাক। যাই হোক, ঠিক আছে। তো আমি বললাম যে ভালো করে ডিউটি করেন, আপনি বাজার টাজারে গেলে বা আপনার ওয়াইফ কোথাও রান্না টান্না করতে গেলে আপনি একটু বলে যান আমাকে যে বাড়ি যাচ্ছেন, আমি গ্যারেজে নলে হাঁটাহাঁটি করবো। তো যাই হোক, এটা ঘড়ি ওটা হারাই গেল। তারপরে ঠিক তার পরদিন আমি সকালবেলা, খুব সকালে ঘুমাচ্ছি, তো আবার বেল দিছে বাসায় দারোয়ান। তো আমি গিয়ে গেট খুলে বলছি, কি হয়েছে? তো এটা দেখার সঙ্গে সঙ্গেই আমার বেশ অবাক লাগলো যে দারোয়ান খুবই মানে ভয় পেয়ে গেছে এবং খুবই কাঁপাকাঁপি করতেছে ভয়ে। সে দাঁড়িয়ে আছে আমার সামনে এবং তার হাতে হলো সেই গ্যারেজের ঘড়িটা, যেটা দ্বিখণ্ডিত করা, মাঝখান থেকে ভাঙা ঘড়িটা। এবং এই ঘড়িটা, আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি এটা কোথায় পেলেন? তখন সে বলতেছে যে ভাইয়া এটা বাসার আমাদের পিছনে খালি জায়গা আছে, চারপাশেও আছে, তো পিছনে একটু বেশি খালি জায়গা, তো সেইখানে মাটির ভিতরে একটা পোতা ছিল, তো এই জিনিসটা ওখানে পুঁতে রাখছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, কোনো চোর যদি ওইটা চুরি করে থাকে, ওকে ফাইন, সে নিয়ে চলে যাবে, সে তো এটা ভাঙার কোনো দরকার নেই, আর ভেঙে আমাদের বাসাতেই ভাঙবে এবং ওটা পিছনে পুঁতে রেখে যাবে। এটা তো আসলে কোনো চোরের কাজ না। তো এটা দারোয়ানও খুব ভালো করে বুঝতে পারছে যে এটা তো আসলে কোনো চোরের কাজ না। তো এই কথাটা সে আমাকে বলতেছে, ভাই এটা কিন্তু চোর নেয় না, এটা আমার কিন্তু ভয় লাগতেছে। তখন আমি তার এই কথা কোনো রিপ্লাই দিই না, কারণ আমি চাই না তাকে আরো ভয় দেখাইতে, কারণ সে ছাড়া বাসায় আর কেউ নাই। এখন সেও যদি ভয় পেয়ে যায়, এটা খুব খারাপ হবে আর কি। আচ্ছা ওকে ফাইন, আমি আর কোনো রিপ্লাই না দিলাম, ঠিক আছে আপনি এটা ফেলে দেন বলে আমি গেট লাগাই দিই। তো পরদিন বিকালে আমি, আমার দুটো ফ্রেন্ড আছে এই পান্থপথেই, যে সানোয়ার আর নোমান, তো ওদের সাথে বিষয়টা শেয়ার করি। ওরাও সেম ইয়ার আমার মতো বয়সী। তো তারা বিষয়টা বুঝতে পারছে, কারণ বোঝার পরে একটা কথাই বলছে যে দেখ হানিফ, তুই বাসায় একা থাকিস, এই জিনিসটা খুবই ডেঞ্জারাস, তুই বাসায় কাউকে রাখ, তুই একা থাকিস না। কারণ আমি তাকে বলতেছি যে বাসায় কাকে রাখবো আর কিভাবে থাকবে, এটা তো আসলে পসিবল নয়। বাসায় কেন বলতো না, কোনো রিলেটিভ থাকলে দেখ। তো এট দ্য মিন টাইম আমার একটা ছোট ভাই আছে, ও ইস্টার্নে পড়ে, ওর নাম শিমুল। তা আমি ওকে ফোন দিয়ে বলি যে ভাইয়া এরকম বাসায় একটু প্যারানর্মাল ঘটনা ঘটতেছে, তুমি এসে কয়েকদিন থাকো আমার সাথে। তো শিমুল ছেলেটা আমার থেকে বয়স অনেক ছোট, 7-8 বছরের ছোট। তো সে তো আসলে, আমি তার বড় ভাই, আমার সাথে থাকবে না, সে খুব ট্যাক্টফুলি অ্যাভয়েড করলো। সে বললো যে ভাইয়া আপনি একা থেকে আপনার মাথার সমস্যা হয়েছে, আপনার ডাক্তার দেখান। আমি বুঝতে পারছি ও থাকবে না, ওকে আমার সাথে রাখা যাবে না। আমি বললাম ঠিক আছে, ওকে ফাইন, ভালো থাকো, শেষ। তো যাই হোক, এই পর্যন্ত যা ছিল মোটামুটি ভালোই ছিল, কিন্তু দিন দিন আমার সাহসটা আস্তে আস্তে কমা শুরু করলো। কারণ দেখা যাচ্ছে যে আমি ঘরে বসে আছি সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা বলতে 8টা 8:30, বসে আছি। দেখা যাচ্ছে আমার বন্ধু বান্ধব সেদিন আসেনি, কোনো কারণে তারা ব্যস্ত, আমিও বাসায় ফ্রি। তো আমি কি করতেছি যে ড্রয়িং রুমে লাইটটা জ্বালিয়ে আমার রুমে লাইটটা অফ করে রাখছি, বিকজ ড্রয়িং রুমের লাইটটা পুরো রুম ফ্ল্যাটটা কভার করে। আমার রুমে লাইটটা অফ, কিন্তু আলো আছে সেখানে। আমি হয়তো কোনো কারণে এফএম শুনতেছি অথবা কিছু একটা নিয়ে ব্যস্ত আছি আর কি। তো দেখা যাচ্ছে কি আমার রুমের গেটটা সবসময় খোলা থাকে, কারণ আমি আমার রুম থেকে সবকিছু দেখার চেষ্টা করি যে বাসার সবকিছু ঠিক আছে কিনা। দেখা যাচ্ছে রুমের গেটটা আস্তে 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 বন্ধ হয়ে যাচ্ছে। যেই আমি তাকাচ্ছি, রুমের গেট আবার স্টিল। আবার যেই চোখ সরাচ্ছি, দেখা যাচ্ছে যে আস্তে 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 গেটটা বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে গেটটা বন্ধই হয়ে গেল, মানে সিটকে লাগলো না, কিন্তু একবারে ভিড়ে গেল গেটটা। তা আমি উঠে গেলাম, উঠে গিয়ে আস্তে করে গেটটা খুলে আবার পজিশনে রাখলাম, পুরো খুলে দিলাম গেটটা। তারপর দেখছি যে না, গেটটা আস্তে আস্তে আবার এগোতে আমি বললাম, ফ্যানের বাতাসে তো এত বড় ভারী কাঠের পাল্লা নড়ার কথা না। তো ঠিক আছে, আমি প্রবলেম ফিল করলাম, এটা পাত্তা না দিয়ে আমি নিচে একটা গেটিস দিয়ে দিলাম আর কি, আরেকটা এই ম্যাট্রেস দিয়ে ওটা আটকে দিলাম। আটকে দেওয়ার পরে তো আর ওটা নড়ার কোনো সম্ভাবনা নেই। তো এভাবে একটা ডিস্টারবেন্স আমি ফিল করি, এবং মোস্ট প্রবলি একটা ডিস্টারবেন্স যেটা খুবই আনইজি লাগে আমার কাছে, যে আমি একদিন রাত্রেবেলা সম্ভবত এটা 2টা-2:30 দিকে ওয়াশরুমে গেছি। ওয়াশরুমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি গেটটা লক করলাম, আমি পজিশনে যাব ওয়াশ হওয়ার জন্য, ঠিক এমন সময় লাইট অফ।
আমি তো খুবই সারপ্রাইজ যে আমি জানলাতে দেখতে পাচ্ছি যে পাশের বাসায় অলরেডি লাইট জ্বলছে এবং সে বাসায় ইলেকট্রিসিটি আছে। এখন আমার বাসায় ইলেকট্রিসিটি নাই, এটা তো হতে পারে না। এবং আমি সঙ্গে, সঙ্গে গেট খুলে বেরিয়ে গেছি বাথরুম থেকে। বেরিয়ে দেখি যে আমার রুমেও লাইট জ্বলতেছে। আমি উঠে লাইট জ্বালাইছিলাম এবং আমার বাসাতেও কারেন্ট আছে, কিন্তু আমার বাথরুমের লাইটটা কে যেন বাইরে থেকে অফ করে দিয়েছে। এখন আমি বাসায় একা মানুষ, আমি লাইটটা অবশ্যই অন করে বাথরুমে ঢুকছি। এখন কে বাড়ি থেকে লাইটটা আবার অফ করে দিল? তখন আমি বাথরুম থেকে বেরিয়ে আসছি, আমি আর রিস্ক না নিয়ে, টর্চ ছিল বাসায় আমার, আমি টর্চটা নিয়ে আবার বাথরুমে ঢুকছি। যদি সেকেন্ড টাইম আবার লাইট অফ হয়ে যায়, তো সেক্ষেত্রে আমি এটা ইউজ করবো। এবং সেকেন্ড টাইম আমি আর বাথরুমের গেট লক করি নাই। হোয়াট এভার সেকেন্ড টাইম আমার হয়নি, বাথরুমের লাইট অফ হয়নি। দেন আমি বেরিয়ে আসি বাথরুম থেকে। তো আসার পরে এভাবে আরো ঠিক 2 দিন গেল, কোনো সমস্যা হয়নি। কিন্তু আমার মনের ভিতরে সংশয় যে আমি ছাড়াও এই বাসাতে সামবডি আছে এবং সে আমাকে ফলো করে, সে চাচ্ছে আমার সাথে সামহাউ ডিস্টার্ব করতে। তো লাস্ট অফ অল যে ঘটনাটা, যেটা সবথেকে আমার জন্য ভয়ানক একটা এক্সপেরিয়েন্স আরকি, সেটা এই ঘটনার এই বাথরুমের লাইট অফ হয়ে যাওয়ার ঠিক 2 দিন বাদে আমি রাত্রেবেলা শুয়ে আছি। প্রায় ঘুমিয়ে গেছি আরকি। ঘুমিয়ে এসে গেছে প্রায় অনেক রাত, ভোরের কাছাকাছি সময়। হুট করে এমন সময় ফিল করছি সামবডি আমার চোখ বেঁধে ফেলার চেষ্টা করছে। এখন এই জিনিসটা তখন আমি ফিল করছি যে কেউ মানে একটা কাপড় দিয়ে জাস্ট মানুষকে দেখা যাচ্ছে কানামাছি খেলার সময় যেভাবে চোখ বেঁধে ফেলে, সেভাবে চোখ বেঁধে ফেলার চেষ্টা করছে। বিষয়টা ফিল করার সঙ্গে, সঙ্গে আমি লাফ দিয়ে উঠছি। লাফ দিয়ে ওঠার সঙ্গে, সঙ্গে আমি যে জিনিসটা দেখতে পেয়েছি যে আমি কোনো ফিগার দেখিনি, আমি কোনো মানুষ বা কাউকে দেখিনি। আমি জাস্ট দেখলাম আমার মুখের সামনে একটা কালো কাপড়, লম্বা কালো কাপড়, সেটা মুখের কাছ থেকে আস্তে, আস্তে উপর দিকে উঠে যাচ্ছে এবং আস্তে, আস্তে মিলিয়ে যাচ্ছে এবং হাতখানেক উপরে উঠে যাওয়ার সঙ্গে, সঙ্গে কাপড়টা টোটালি ভ্যানিশ। এবং এই জিনিসটা ঘটতে সময় লেগেছে 3 থেকে 4 সেকেন্ড, এর বেশি না। এবং এক ধাক্কা আমি লাফ দিয়ে উঠে আমি রুমের লাইটটা জ্বালিয়ে দেই। লাইট জ্বালিয়ে দেওয়ার সঙ্গে, সঙ্গে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং আমি চিৎকার করে বলি, "কে?" বাট দেয়ার ওয়াজ নো রেসপন্স। তো যদি কেউ রেসপন্স করুক আর না করুক, আমি কিন্তু অবশ্যই বুঝতে পারছি যে সামবডি এখানে আছে এবং আমাকে সে কিছু একটা সারাটা রাত আমি লাস্টে আমি ওইটা যখন ঘটার সঙ্গে, সঙ্গে আমি খুব ভয় পেয়ে আমি ঘড়ির দিকে তাকালাম যে কয়টা বাজে। কতটা রাত হলো এটা দেখার জন্য। তা আমি যে জিনিসটা দেখতে পেলাম সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। লিসেন, আমি আপনাদেরকে বলেছি যে ঘড়ি দুটো বন্ধ হয়েছিল 4:10 এ এবং আমি যখন এই ঘটনার পরে ঘড়ির দিকে তাকিয়ে দেখছি যে আমার ওয়াল ক্লকে ঠিক 4:10 বাজে। এখন ফজর আজান দেয় 4:15-তে। ঘটনাটা ঘটেছিল মাস 3 আগে। ওই সময় ফজর আজান দিত 4:30 কি 4:45 মাঝামাঝি সময়। ঘটনাগুলো ঠিক আজানের একটু আগ দিয়ে ঘটতো 10-15 মিনিট আগে। তো ওই অবস্থায় আমি ওইখানে বসেছিলাম। আমি আর বিছানা থেকে নামিনি। আমার মনে হচ্ছিল আমি বিছানা থেকে নামলে খাটের নিচ থেকে কেউ আমার পা দুটো টেনে ধরবে। আমি ওয়াশরুমে যেতে চাচ্ছিলাম, কিন্তু আমার যেতে ইচ্ছা করছিল না। আমি জানি ওয়াশরুমে গেলে লাইটটা অফ হয়ে যেতে পারে। আমি অবস্থায় বসা, আজান দিল, ভোর হলো, সবকিছু আলো হলো। তারপর আমি বিছানা থেকে নামি, তারপর আমি বাইরে যাই। এই ঘটনার পর থেকে এখন পর্যন্ত আমি রাত্রে ঘুমাই না। প্রতিদিন রাত্রে আমি লাইট জ্বালিয়ে বসে থাকি। আমার সবগুলা রুমে লাইট জ্বলে। ইভেন আমার ভাই ভাবি যে রুমে থাকতো সেই রুমটা লক করা, আমি সেই রুমটা খুলে লাইট জ্বালিয়ে আবার লক করে রাখি। আজানের পরে সবকিছু যখন পরিষ্কার হয়, দেন আমি সবকিছু অফ করে বাইরে গিয়ে নাস্তা টাস্তা করে একবারে এসে 7টা 7:30 ম্যাক্সিমাম 8টা অনেক সময় বেজে যায়, দেন আমি ঘুমিয়ে পড়ি। এখন পর্যন্ত এটার কোনো সলিউশন আমি পাইনি। আশা করছি হয়তো বাসায় আমার ভাই ভাবি ফিরে আসলে দেন এটার একটা সলিউশন হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনা শেয়ার করার জন্য। আমাদের কাছে বেশ কিছু এসএমএস রয়েছে, সেই এসএমএস গুলো আমরা পড়ে ফেলতে চাই, তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে আমাদের যেতে হবে। সুতরাং আপনারা আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে আসছি বিজ্ঞাপন। FM London by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম 100 বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা। ঘড়িতে সময় রাত 1:45। সাব্বির হোসাইন আমাকে এসএমএস করছেন। সাব্বির হোসাইন শুভ, মিউজিক কম্পোজার, তিনি ঈশ্বরদীতে থাকেন এবং তিনি বলেছেন, ভাইয়া আমি তোমাদের ভূত
এফএমএস ফ্রেন্ড এবং আমি আমার একটা কাহিনী শেয়ার করতে চাই। আপনি আমাদের ইমেল অ্যাড্রেসটিতে আপনার কাহিনীটি পাঠিয়ে দিতে পারেন votasam@refuti.fm এই অ্যাড্রেসে। ওমর ফারুক মুন্সিগঞ্জ থেকে এসএমএস করেছেন, রাসেল ভাই নাইট ডিউটি করছি আর ভূত এফএম শুনছি। মেহেদী চাঁদপুর থেকে লিখেছেন, আমি টহল ডিউটি করছি আর ভূত এফএম শুনছি। আমাকে এসএমএস করেছেন আনোয়ার নাকি নাওয়ার, তিনি হচ্ছে বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে লিখেছেন, মাই ফার্স্ট এসএমএস, এটা তার প্রথম এসএমএস, এবং ডক্টর আলিফের স্টোরিটা অনেক জোস, অন্যরকম একটা ফিলিংস আজকে। সুমাইয়া লিখেছেন, ডক্টর আলিফের স্টোরিটা জোস ছিল। তিনি শাহবাগ থেকে এসএমএসটি করছেন। স্বপন ঢাকা মেডিকেল থেকে লিখেছেন যে ঘটনাটা অসম, অসাধারণ। বাসায় বিদ্যুৎ নাই, তারপরেও ভয়ে কাঁপছি, ভয়ে শরীর শীতল হয়ে যাচ্ছে। আলজি আমাকে লিখেছেন যে আজকে আমার লাইফের বেস্ট ভোটার শুনছি, লাইট অন করে আম্মুর পাশে বসে ভয়ে কাঁপছি, এরকম ভয় আর কখনো পাইনি। আমার কেউ একজন লিখেছেন, আমার হাজবেন্ড আপনাদের এই প্রোগ্রামটা অনেক পছন্দ করে। মানে কি পছন্দ করে কি বলবো, প্রতিবার আশা হয় যে এসএমএসটি আপনি পড়বেন, প্লিজ 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 পড়েন। এসএমএস পড়ে ফেলাম। অর্ণব লিখেছেন ধামরাই থেকে, আফটার টেকিং 15 days ক্রিকেট ট্রেনিং ইন ইন্ডিয়া, তিনি এখন ফিরে এসেছেন বাংলাদেশে এবং তিনি বলছেন যে ফিরে এসে তিনি ভূত এফএমের সাথে রয়েছেন এবং আশা করছি যে আপনাদের এই ভালোবাসায় ভূত এফএম আরো সামনের দিকে এগিয়ে যাবে এবং আপনারা সবসময় আমাদের চলার পথে সাথেই থাকবেন। জিসান লিখেছেন যে রাসেল ভাই, আমি আমার বাবা ও মা আমার বোনকে নিয়ে ভূত এফএম শুনছি, আজকের গল্পগুলো খুব জোশ হচ্ছে। সাকিব উত্তরা থেকে লিখেছেন, নাও আই এম স্কেয়ার্ড, ঘুমাবো কিভাবে? অবশ্যই চোখ বন্ধ করে ঘুমাবেন, কারণ চোখ খোলা রাখলে আরো ভয়ের ব্যাপার ঘটতে পারে, সুতরাং সেটাই সবচাইতে মঙ্গল। মিম আমাকে লিখেছেন যে হানিফ ভাইয়ের ঘটনাটা চমকে দেবার মতো। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। ইন দ্য মিন টাইম আপনি যদি আমাদের এসএমএস করতে চান তাহলে লিখে ফেলুন ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাচ্ছে আমাদের নতুন অতিথি, তিনিও একজন ডাক্তার, তার কাছে আপনার নামটা একটু প্লিজ বলবেন। Hello, dear listeners. Hello, dear listeners. Assalamu alaikum. I am Dr. Sharif from South River, মিরপুর, ঢাকা। আমি বাংলাদেশ মেডিকেল থেকে পাশ করেছি। একটি প্রাইভেট মেডিকেল কলেজ হসপিটালে আছি এবং মুক্তি হাউজিংয়ে চেম্বার করছি আর কি। তো থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই, আমাকে দ্বিতীয়বার ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। এই মুহূর্তে রেডিও ফুর্তি সকল শ্রোতাকে আমরা স্বাগত ঘটনায় জানাচ্ছি। চলে যাই প্লিজ। আচ্ছা, আমাদের হাতে তো আমার কাছে একদিন এক পেশেন্ট আসলো আর কি, কোমরে ব্যথা নিয়ে আর কি। তো আমি ওনাকে প্রশ্ন করলাম যে কতদিন যাবত ব্যথা? তো উনি বলতেছে যে 2 দিন আগে থেকে টেন্ডারনেস পেইন, কোমরে পেইন হচ্ছে। তো আমি কিছু মেডিসিন ওনাকে লিখে দিলাম। তো মেডিসিন খাওয়ার পর ব্যথা কিছুতেই কমতেছিল না আর কি, অসহনীয় ব্যথা, এবং সে আমাকে ফোনে জানালো আর কি। তো আমি ওনাকে পরবর্তীতে অ্যাডভাইস করলাম যে আপনি চেম্বারে আসেন। তো উনি আসলেন, আসার পর আমি তাকে এমআরআই কিছু টেস্ট দিলাম আর কি, তার কিডনিটা ভালো আছে কিনা, ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন এবং এমআরআই দিলাম। তো সেগুলি উনি করে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে দেখা গেল যে ওইখানে আপনার কোনো স্পাজম নাই, লাম্বার স্পন্ডোলাইসিস বা অস্টিওআর্থ্রাইটিস অথবা আপনার পিএলআইডি, প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, কোমরে যে রোগগুলি হয় সেগুলি কোনোটাই আমি পেলাম না আর কি। তো একটা পর্যায়ে উনি চলে গেলেন আর কি। তো ওনার কোনো ইনফরমেশন আমি পেলাম না। তো আমার কম্পাউন্ডার সুমন নামে একটা ছেলে ছিল। তো উনি আমাকে জানালেন যে স্যার এরকম যাচ্ছে শামীম সাহেব, তো উনি লালবাগে একটা কাছে চলে গেছেন আর কি। তো আমি বিষয়টা আমার ফ্রেন্ড ডাক্তার মামুনের সাথে শেয়ার করলাম যে দোস্ত, লালবাগে এরকম শাহিন, উনি ব্ল্যাক ম্যাজিক করেন। আমরা কারো নাম টাম প্লিজ বলবো না, আমরা জায়গায় বলবো না, আমরা শুধু ঘটনাটা শুনবো। আচ্ছা, তো উনি ওনাকে কি তুমি চেনো? তো উনি বললো হ্যাঁ, উনি তো খুব পরিচিত একজন কবিরাজ। তো যাই হোক, ও বললো যে ঠিক আছে তুমি আসো, তাহলে আমরা যাই। উনি অনেক পরিচিত যেহেতু, তাহলে চলো যাই একদিন। তো যাই হোক, আমরা ওইখানে গেলাম এবং আমাদের পরিচয় দিলাম আর কি। পরিচয় দেওয়ার পর তো বললাম যে এরকম এরকম একটা পেশেন্ট আসছিলেন আর কি, শামীম ভাইয়ের সাথে যোগাযোগ করলাম। তো শামীম ভাই বললো যে এরকম হ্যাঁ। তো উনি ট্রিটমেন্ট দিয়ে ওনাকে ভালো করে দিচ্ছেন আর কি। তো আমাদেরকে একটা ধানের ছোড়া থেকে একটা একটা ধান টান দিলেন। টান দিয়ে ধানটা টান দিলেই ওনার হাতে আপেল হয়ে গেল আর কি। সেই আপেলটা আমাদের কেটে খাওয়ালেন।
তো খাওয়ার পর ওনাকে আমরা জোরাজুরি করলাম যে উনি এবং যে প্রজেক্ট যে করে এবং ভূত এগুলি নাকি উনি ছাড়ান আর কি। তো যাই হোক ওনাকে বললাম যে এরকম আমরা একটা দেখতে চাই আর কি। এরকম কি কোনো কিছু আমাদেরকে একটু দেখা, আমরা তো জীবনে কখনো দেখিনি, তো এটা কি সম্ভব, দেখানো সম্ভব? তো উনি বললো ঠিক আছে, আপনাদেরকে একদিন দেখাবো। তো একটা ডেট ফিক্সড করলেন আর কি। তো সেই ডেট মোতাবেক আমি এবং আমার সেই ফ্রেন্ড ডাক্তার মামুন একসাথে রাতে শুয়ে আছি। তো গভীর রাত্রে পানির শব্দ পাচ্ছিলাম এবং বাসার পাশেই ছিল আর কি। বাসার পাশেই পুকুর ছিল, সেই পুকুরে গভীর রাত্রে শব্দ হচ্ছিল আর কি, ঝপর ঝপর শব্দ হচ্ছিল। তো মামুন বললো যে ঠিক আছে আমরা বের হই তাহলে। তো বের হয়ে দেখি যে এরকম পুকুরের উপরে অনেক লম্বা একটা মানুষ। তো অনেক লম্বা একজন মানুষ, সাদা পোশাক পরা, সে দাঁড়িয়ে আছে। তো একটা পা পুকুরের পাড়ে দাঁড়ানো এবং আর একটা পা পুকুরের মাঝখানে দাঁড়িয়ে দিচ্ছে আর কি, পা দিয়ে সে ঝপর ঝপর শব্দ করছে আর কি। তো সে দৃশ্যটা দেখে আমরা দুজনেই ভয় পেলাম, দৌড়ে রুমের ভিতরে ঢুকলাম। রুমের ভিতর ঢুকে তো অনেক ভয় পেলাম আর কি। তো এই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের ঘড়িতে সময় যেটা বলছে আমাদের বিদায় নিতে হবে এবং ঘড়ির সময় রাত 1:52 অলরেডি দেখতে পাচ্ছি। আরো অনেকে আমাদের এসএমএস করেছেন। কৌশিক চিটাগং থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে হানিফ স্টোরি সেটা হচ্ছে অনেক 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 বেশি ভালো। আমাদেরকে অনেকে আবার নাম্বারও পাঠিয়ে দিয়েছেন যে মানে কোনটা কতটা ভালো, এবং 1 নাম্বার যে স্টোরিটা ছিল সেটা 76% নাম্বার, দ্বিতীয়টা 94%, এরপরে দেখতে পাচ্ছি তৃতীয়টা 89%, 4 অর্থাৎ চতুর্থ স্টোরি 94.8%, এরপরে 5 হচ্ছে 48%, 6 59%, 7 77%, 8 9%, 10 11%. ওকে, আচ্ছা যাই হোক, আমি দেখতে পাচ্ছি আতিক আমাদের এসএমএস করেছেন। সিয়াম ফকিরাপুল থেকে ডোন্ট স্টপ দ্য ফুর্তি লিখে পাঠিয়েছেন। এছাড়াও ডিজে লিঙ্কন আমাদের এসএমএস করেছেন আমাদেরকে মাসুক, এসএমএস করেছেন আমাদেরকে সুস্মিতা বণিক, এবং এসএমএস করেছেন আমাদেরকে মিষ্টি চট্টগ্রাম থেকে জোহা আমাদের এসএমএস করেছেন আমাদেরকে রিয়াদ, এসএমএস করেছেন আশরাফ চিটাগং থেকে। এছাড়াও আরো অনেকে এসএমএস করেছেন, অনেক এসএমএস পড়া হলো না কারণ আমাদের বিদায় নিতে হচ্ছে, ঘড়ির কাঁটা আমাদের তাই বলছে। এবং যাওয়ার আগে একটা কথা বলে দিতে চাই, আমরা সাধারণত এই যে ভূত এফএমে যে সমস্ত ঘটনাগুলো শুনি এগুলো কাদের কাছ থেকে শুনি আমরা? আচ্ছা, আরো এসএমএস কিছু রয়েছে। রিয়াদ উত্তরা থেকে এসএমএস করেছেন, আচ্ছা না পড়লেও খুব মুশকিল হয়ে যাচ্ছে। আকাশ এসএমএস করেছেন সাব্বির মাহবুব। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে রোহেল এসএমএস করেছেন এবং তিনি তার ওয়াইফকে বার্থডে উইশ করতে চান একটা গান শুনিয়ে, সেটা আমরা ইনশাল্লাহ প্লে করবো শোর শেষে। আর আমাদেরকে নয়ন এসএমএস করেছেন মাসুদ পারভেজ সহ আরো অনেকে। তো আমরা সাধারণত ভূত এফএম এর যে সমস্ত ঘটনাগুলো শুনি সেই ঘটনাগুলো আমরা কার কাছ থেকে শুনি? আমরা সাধারণত শুনি আমাদের দাদা দাদি, বাবা মা এদের কাছ থেকে, এবং অনেক সময়ই দেখা যায় যে বাবার মাধ্যমে আমাদের প্রথমে সমস্ত বা দাদির মাধ্যমে আমাদের প্রথমে সমস্ত ঘটনার সাথে পরিচয় ঘটে, এবং তারপর যখন ভালো লাগে তখন প্রথম বইটা কিনে নিয়ে আসেন, ভূতের গল্পের বই কিনে নিয়ে আসেন বোধহয় বাবাই। তো সামনে বাবা দিবস, আগামীকাল অর্থাৎ 16 জুন বাবা দিবস। তো ভূত এফএমের পক্ষ থেকে সমস্ত বাবাদের জন্য রইল অনেক 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 শ্রদ্ধা, এবং যারা ভূত এফএম এই মুহূর্তে শুনছেন তাদেরকেও বলবো যে এই দিনটা বাবাকে চমকে দেওয়ার মতো কিছু একটা করুন যেটাতে বাবার অনেক অনেক বেশি ভালো লাগবে। এবং পৃথিবীর মানে যে প্রান্তেই আপনি থাকুন না কেন, যারাই আমাদের এই মুহূর্তে শুনছেন, আমি আশা করছি যে অনেক ভালো কাটবে আপনাদের আরো একটি সপ্তাহ। আগামী সপ্তাহে আবারও কথা হবে ঠিক একই সময়ে ভূত এফএমে নতুন ঘটনা, নতুন অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি